গল্প অন্তরে শুধুই তুমি। লেখক মোহাম্মদ শামীম মিয়া। জোনাকি ব্লেড দিয়ে নিজের হাতে ইচ্ছেমতো পথ দিতেছে। একটু আগে জোনাকির বড় বোন ঝুমা আর মা মুশরেফা জোনাকিকে ব্লেড দিয়ে আর হাত পাখনা দিয়ে মেরেছে। জোনাকিকে যখন মেরেছে জোনাকি মুখ দিয়ে একটাও শব্দ বের করে নাই। মার খেয়ে নিজেই রুমে এসে দরজা বন্ধ করে ব্লেড দিয়ে হাতে পথ দিল। ঝড় ঝড় করে ফ্লোরে রক্ত পড়তেছে তার। জোনাকি একটা বক্স থেকে তার পুরানো সিমটা বের করলো। সিমটা হাতে নিয়ে ভাবতেছে সিমটা চালু করবে নাকি করবে না। তবুও সিমটা কোনোরকম মোবাইলে ঢুকালো। মোবাইলে ঢুকানোর পর মোবাইলটা চালু করলো। চালু করা মাত্র মেসেজ আসতে থাকলো। মেসেজগুলো দেখে জোনাকি অনেকটা অবাক হয়ে গেল। কারণ এই 3 মাসে আদনান তাকে অনেকগুলো মেসেজ করেছে। জোনাকি একটার পর একটা মেসেজ পড়তে থাকলো। মেসেজগুলো পড়ে জোনাকি যা বুঝলো আজ 3 মাস থেকেই আদনান মেসেজ পড়েই যাচ্ছে। শেষ মেসেজটা দেখে জোনাকি কেঁদে ফেললো। জোনাকি আর 3 মাস তোমাকে দেখা তো দূরে থাক, তোমার ভয়েসটাও শুনলাম না আমি। আচ্ছা সত্যি কি আমাকে তুমি ভুলে গেছো? জোনাকি ফোনটা বুকে জড়িয়ে আরো কাঁদতে লাগলো। এই কান্নার কোন শব্দ নিয়ে আছে শুধু না পাওয়ার বেদনা। আমি তোমাকে ভুলে যাই নাই আদনান, আমি যে তোমাকে খুব মিস করি। তোমাকে যে আমার লাগবে আদনান। দেখো না আজকে আমাকে আপু আর মা দুজনেই মেরেছে। জোনাকি এবার ফ্লোরের দিকে তাকালো। টপ টপ করে রক্ত পড়ে সেই জায়গাটা ভিজে গেছে। এবার নিজেই নিজে ওড়না দিয়ে হাতটা বাঁধলো, বা হাত দিয়ে চোখের পানি মুছলো। কোন রকম উঠে ফ্লোরটা পরিষ্কার করলো। এরকম কতবার যে জোনাকি তার হাত কেটেছে তার বলতে হয়। একটু পর জোনাকির ফোনটা বেজে উঠলো। জোনাকি যা মনে করেছে সেটাই। আসলে ফোন করেছে আদনান, তার মানে আদনান নিয়ম করে তাকে প্রতিদিন ফোন করে এখনো। আদনানের মতো ভালো ছেলে হয় না। জোনাকিকে যেমন ভালোবাসে ঠিক তেমনই জোনাকিকে সম্মান করে তার কথা শুনে। ফোনটা বেজেই চলেছে, একটার পর একটা ফোন করেই চলছে আদনান। হঠাৎ আর ফোন এলো না। জোনাকি জানে এবার আদনান তাকে মেসেজ করবে ফোনটা রিসিভ করার জন্য। ঠিক তাই হলো, আদনান মেসেজ করেছে। জোনাকি মুচকি হাসলো। আবারও ফোন আসলো। তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে জোনাকি? সেই কখন থেকে ফোন করেই যাচ্ছি। আচ্ছা তুমি এরকম কেন জোনাকি? জোনাকি শুধু আদনানের কথাগুলো শুনলো, কোন বললো না। আদনান গিয়ে বা তার এখন কি বলার আছে। আদনান অপেক্ষা করতেছে কখন একটা কথা বলে জোনাকি। জোনাকি একটা কথা এই মুহূর্তে শোনার জন্য আদনানের জীবনটা বের হয়ে যাচ্ছে। কি হলো, চুপ করেই থাকবে এভাবে? কোন তো বলো, বিশ্বাস করো এই মুহূর্তে তোমার একটা কথা শোনার জন্য আমার ভেতরটা ফেটে যাচ্ছে। জোনাকি এবার অনেক বড় দীর্ঘশ্বাস ছাড়ল। সেটা ফোনের অপর প্রান্ত থেকে অনুভব করলো আদনান। জোনাকি নিজেকে অনেকটা সামলে নিল। আমি তো ঘুমিয়েছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারি নাই। জোনাকি আবারও মিথ্যা কথা বলতেছো আমাকে। আমি তো সন্ধ্যার পর থেকেই সময় করে করে ফোন দিতেছি আর ফোন বন্ধ। সিম তো বন্ধ ছিল তোমার, চালু করলে আর ফোন ঢুকলো। তুমি এত সব কি করে জানো বলো তো? তোমাকে আমি মন থেকে অনুভব করি, তোমাকে আমি মনে প্রাণে চাই। তুমি আমার সেই জন যার কাছে আমার সব সুখ আছে। জোনাকি ফোন কেটে দিয়ে কান্না করতে লাগলো। আদনান এত সুন্দর গুছিয়ে এত সুন্দর করে কথা বলে, তার সাথে কথা না বলে থাকা যায় না। জোনাকি তো আদনানের এরকম কথার প্রেমে আগে পড়েছিল। আদনান আবারও ফোনের উপর ফোন করেই যাচ্ছে। কি হলো, ফোন কাটলে যে আমাকে কি আর সহ্য হয় না এখন তোমার? সেটা নয় আদনান, তোমার সাথে কথা বলে দিচ্ছি, সেটা যদি একবার আব্বু আর মা জানে তাহলে কি হবে জানো? জোনাকি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো তুমি, তবুও কেন ভয় এত তোমার? আমরা তো কোন পাপ করি নাই, আমরা তো একে অপরকে চাই। আজকে আবারও আব্বু আর মা আমাকে মেরেছে আদনান। জোনাকি বলেই কেঁদে দিল। তাও ফুপিয়ে কাঁদতেছে সে। তাহলে আজকেও হাত কেটেছো তাই না? আচ্ছা আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? আদনান তুমি অন্য কোথাও বিয়ে করে নাও, তোমার তো বিয়ের বয়স আর কম হলো না। তোমাকে তো কথা দিয়েছি বাচ্চায় তোমার সাথে বাঁচবো, না হলে সারা জীবন একাই কাটিয়ে দিব। এরকম করে এখনো বলো কেন আদনান? তোমার কি সেই আবেগের বয়স আছে বলতো? আমার পরিবার কোনোদিনও তোমার সাথে আমার বিয়ে দিবে না আদনান। তাহলে তুমি বিয়ে করতেছো না কেন জোনাকি? এবার দুজনেই চুপ করে থাকলো, কারণ দুজনেই কেঁদে চলেছে। দুজনের একজনও বিয়ে করতেছে না, আবার দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না। কি হলো জোনাকি, বললে না তো বিয়ে করবে না তুমি? বিয়ে হলে ছেলে পছন্দ হলে তোমাকে দাওয়াত দিব আদনান। অনেক কষ্টে কথাটা বললো জোনাকি।
যদি এই কথা না বলতো তাহলে আরো অনেক কথা বলে শুরু করতো। তাহলে তো ভালোই হলো, আমার শুভেচ্ছা জানিয়ে রাখলাম তোমাকে। হয়তো এরপর আবারও ফোনটা বন্ধ করে রাখবে, আবারও কসম দিবে তোমার সাথে দেখা না করার জন্য। নিজের আবেগ আর ধরে রাখতে পারল না আদনান। সেও যে মেয়েদের মতো কেঁদেই যাচ্ছে। ঈশ্বরে কি কেন এই কথাটা বলতে গেল? আদনানকে কাঁদিয়ে তারও যে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে এবার রাখি আর কথা হয় কিনা জানি না। একবার জিজ্ঞেস করবে না কেমন আছি আমি? তার আগেই ফোনটা কেটে দিল জোনাকি। জোনাকি মোবাইলটা বিছানায় ফেলে দিয়ে ফ্লোরে বসে বিছানায় মাথা দিয়ে কান্না করতে লাগলো আর বলতেছে, তুমি ভালো নেই আদনান। আমার থেকে তোমাকে কে বা বেশি চিনবে? তোমার সাথে যতই কথা বলবো ততই যে আমার বুকে ব্যথা করবে। আদনান চেয়ার থেকে উঠে আকাশের দিকে তাকালো। জোনাকি পারতে না আমাকে জিজ্ঞেস করতে? কেন এমন হলো দুজনের জীবন কেনই বা তোমাকে পেয়ে বারবার হারিয়ে ফেলি আমি? পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। এই 3 মাস কথা হয় নাই, তাতেই তো আদনান ভালো ছিল। আদনানের ঘরে আগেই ঢুকেছিল তার মা আর ছোট বোন শানু। এতক্ষণ দাঁড়িয়ে সব কথাই শুনেছে তারা। যখন আদনানের জোনাকির প্রেম ছিল তখন শানু স্কুলে পড়তো। আর এখন শানুর বিয়ে হয়ে গেছে। নিজের ভাইকে এভাবে কাঁদতে দেখে শানু ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দ আদনানের কানে পৌঁছালো। আদনান বুঝে গেল সে যে জোনাকির সাথে কথা বলেছে সেটা তারা শুনেছে। তাই সে আর মাথা না ঘুরিয়ে সেভাবেই বলতে লাগলো, কি রে শানু, তুই তো জানিস মা অসুস্থ, তারপরও কেন মাকে কাঁদাচ্ছিস? তোর এমন অবস্থা দেখে কি চুপ করে থাকা যায়? আচ্ছা তোরা দুজন এমন কেন? যখন দুজন দুজন দিয়ে ছেড়ে থাকতে পারবি না তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করিস না কেন? আদনান এবার ঘুরে দাঁড়ালো, সবার চোখে পানি। আদনান মায়ের সামনেই সিগারেট টেনে ফেলে দিল। আদনানের মা শায়লা খাতুন আঁচলটা মুখে দিয়ে আরো কাঁদতে থাকলো। তার ছেলে যে এমন ছিল না, সব সময় মুখে হাসি লেগে থাকতো। পুরো বাড়ি যে মাথায় তুলে রাখতো সে। মা তুমি কি এভাবে কান্না করবে? তুমি তো অসুস্থ, তাহলে কেন কাঁদো? দেখো তোমার কান্না করা দেখে শানুও যে কাঁদতেছে। নিজের ছেলে শান্তিতে থাকবে না আর মা হয় আমি কেমন করে শান্ত থাকি? তোর বয়সী সবাই বিয়ে করে সন্তানের বাবা হয়েছে, তাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, আর আমার যে কিনা এখন দেবদাসের মতো থাকে। কি করবো মা, তুমি তো সব জানো। বাদ দেও না আমার কথা। আচ্ছা আমি বাদ দিলে কি তুইও বাদ দিতে পারবি সবকিছু? কেন এমন কথা বলো মা তুমি? তাহলে তুই বা কেন বলিস? চোখের সামনে ছেলে কাঁদবে, ছটফট করবে, আর মা হয় চুপ থাকবো আমি। এখন বা আর কি বলবে আদনান তার মাকে। কোন রকম শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। তারপর মাকে একবার জড়িয়ে ধরল। আসলো সন্তানদের শান্তিত ওই মায়ের বুক। ছোট থেকে সন্তানকে মা কোলে বুকে করে বড় করে। শায়লা খাতুনও ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। শানুও তাদের দুজনকে জড়িয়ে ধরে। মা তোমরা ঘরে যাও, নতুন জামাই এসেছে, তাকে দেখমত করো। আমি ঘুমাতে গেলাম, কালকে সকালে আবার অফিসে যেতে হবে। শানু তো আছে আর তোর আব্বা এখনো আসে নাই। আর দোকান বন্ধ করতে এত সময় কেন নিতেছে আব্বা? কি জানি, হয়তো কাস্টমারের চাপ বেশি। আমি ঘরে গেলাম, মা তোমরাও যাও। আদনান নিজের ঘরে চলে গেল। তখনও শায়লা আর শানু সেখানে দাঁড়িয়ে আছে। বলা মুশকিল আদনান আবার কিনা কি করে। অনেকক্ষণ থাকার পর তারা চলে গেল। আদনানের বাড়ি গ্রামে, সে শহরে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। প্রতিদিন সে বাড়ি থেকে যাতায়াত করে। আর ঢাকা শহরে জোনাকি, আদনান যে থাকে সেই শহর থেকে ঢাকা শহর 300 মি দূরে। শায়লা আর শানু নিজেদের ঘরে চলে গেল। তাদের বাড়িটা চতুর্ভুজের, ঘরের চারদিক দিয়ে বারান্দা, সেই বারান্দা আবার চারদিক দিয়ে ঘেরা। প্রত্যেকটা ঘরের বারান্দায় বসা চেয়ার টেবিল আছে। শানু এবার উঠে তার মায়ের কাছে গেল। মা জোনাকি, ভাবি কি এই 3 মাসে আর একবারও আসে নাই বাড়িতে? আসলে কি আর তোর ভাইকে এভাবে থাকতে দিত? তোর ভাইয়ের দিকে দেখে কি তুই বুঝলি না? আসলে কি সমস্যা জোনাকি ভাবির বোনের, যার কারণে তাদের এক হতে দিতেছে না? সেটা তো তোর ভাইয়ের জোনাকি জানে। জোনাকিটা বাড়িতে আসলে মনে হয় এই বাড়িটাতে নতুন প্রাণ আসে। মা তুমি একবার গিয়ে কথা বলো না তাদের পরিবারের সাথে। তোর কি মনে হয় আমি যাই নাই, তোর আব্বা জানে? কিন্তু ওর বোন এই সম্পর্ক মানতে নারাজ। আচ্ছা মা, তাহলে কি ভাইয়াকে এভাবে থাকতে হবে বাকি জীবন? সেটা আমি কি করে বলি, আমারও তো বয়স হচ্ছে। তোর আব্বারও বয়স হলো। কালকে তোর আব্বা বলতেছে সবাই নাতি নাতনি নিয়ে খেলে হাসি খুশি থাকে।
আব্বা তো ঠিক কথাই বলেছে মা। এবার কিছু তো করো মা, এভাবে আর কতদিন? তোমার জামাই একটা মেয়ে দেখেছে, তোর ভাই কি রাজি হবে? এর আগেও তো আমরা বলেছি তাকে। তোর ভাই তো জোনাকি ছাড়া কিছু বুঝে না। মা এত টেনশন নিও না তো। আব্বা ফিরুক আর তোমার জামাই তো আছে, কালকে এ বিষয়ে তার সাথে আমরা কথা বলবো। আমি মা হয়ে নিজের সন্তানের এরকম করুণ অবস্থা চোখের সামনে সহ্য করতে পারতেছি না। আমার ছেলেটা তো এরকম ছিল না। আল্লাহ সবার জন্য সুখ রাখলো, আর আমার ছেলের বেলায় এরকম কেন? আল্লাহ সবকিছুর পরীক্ষা নিতেছে মা। কিন্তু মা, আজ কি খেয়াল করে দেখেছো তোমার ছেলে তোমার সামনেই সিগারেট টান দিল? নিশ্চয়ই জোনাকি মোবাইলে এমন কিছু বলেছে, তার কারণে এরকম করেছে। মা, আমি ঘরে গেলাম, তোমার জামাই আবার একাই আছে, আব্বা ফিরলে কথা বলিও। পরের দিন সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্য বের হয়ে গেল আদনান। সকালে অবশ্য বলতে চেয়েছিল, কিন্তু শায়লা খাতুন আর শানু ব্যাপারটা চেপে যায়। সন্ধ্যায় যখন বাড়ি ফিরবে তখন না হয় বলা যাবে। একটু দেরিতে জোনাকির ঘুম ভাঙে, শরীরটা তার একেবারে নিস্তেজ হয়ে গেছে। রাতে মা বোন মেরেছে, তার উপর নিজেই হাত কেটে রক্ত বের করেছে। তার উপর রাতে অভিমান করে খায়ও নাই। মোবাইলে চোখ বুলিয়ে দেখে অফিসের সময় তার শেষ হয়ে গেছে। জোনাকি কানাডিয়ান একটা এনজিওতে চাকরি করে বড় পদে। বেতন মোটামুটি অনেক ভালো, নিজের একটা অবস্থান করে ফেলেছে। ওই যে পরিবারের বাধ্য মেয়ে, তাদের উপরে কথা বলে না, সবার মতামত নিয়ে সেসব কাজ করতে চায়। কোন রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর অফিসের পোশাক পরে নিল। রুম থেকে বাহিরে এসে দেখে বোন ঝুমা মা মুশরেফা বসে নাস্তা করতেছে। জোনাকিও গিয়ে চেয়ার টেনে বসে নাস্তা করতে লাগলো, কারণ সংসারটা তার টাকা দিয়ে চলে, সে আর কেন খাবে না। তা বলি কি, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? তোর যে অফিসের সময় শেষ হলো, অফিস যাবি কখন? সেটা নিয়ে কাউকে ভাবতে হবে না। তা কেন ভাবতে হবে না? আমি কি তোর বোন নই? যদি মায়ের পেটের বোন মনে করতে, তাহলে সময় মতো রেখে দিতে, আর স্বার্থপরের মতো একা একা বসে গিলতে না। জোনাকির এরকম কথা শুনে চোখ বড় বড় তাকালো ঝুমা। মা মুশরেফা যখন কিছু বলতে যাবে তখন হাত তুলে মাকে আটকালো ঝুমা। না, তোকে কি আর মায়ের পেটের বোন মনে করি আমি? তুই তো সৎ বোন রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আমি তো তোকে সৎ বোনের মতো কোলে পিঠে মানুষ করিয়েছি, পড়াশোনা করিয়েছি। তোকে সৎ বোন মনে করি বলে তো নিজে কোন সন্তান নেই নাই। আমাকে কি ভাবো আর না ভাবো, এখন তোমার ব্যবহারে সেটা ফুটে ওঠে। এখন বড় বোনের দোষ হলো তাই না? কাল রাতে তো এমনি এমনি আর মারি নাই। বড় বোনের চোখের উপর চোখ রাঙিয়ে কথা বলিস, আবার ওই গুন্ডা ছেলেটার জন্য বিয়ে করিস না। এখন তো বুড়ি হয়ে গেছিস, তা শুনি তোকে কে বিয়ে করবে? এখন আর কোন কথার উত্তর দেওয়া যাবে না। যদি কথার উত্তর দেয় তো আরো নানান কথা বলবে, আর সকাল সকাল আবারও ঝড়টা লেগে যাবে। দেখেছো মা, তোমার মেয়ে কিরকম, এত কথা বলার পরও কোন উত্তর দেয় না। তোমার মেয়ের কাছে ওই বেয়াদব ছেলেটা বড়, আমরা তো কিছুই না। ছোট থেকে কোলে পিঠে মানুষ করে, এখন তার কথা শোনা লাগে আমাদের। জোনাকি নাস্তা সেরে ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে চলে গেল। জোনাকি পারতো বড় বোন ঝুমা আর মা মুশরেফার কথার উত্তর দিতে, ওই যে বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তাই কোন না বলে কোন রকম মায়ের আঁচলে মুখ মুছে বাসা থেকে বের হয়ে অফিসে চলে গেল। আদনান অফিসে এসে অফিসের কাজে মন দিল। আদনান এত ভালো করে কাজ করে, কিন্তু ইদানিং তার উপর তার বস অনেক বিরক্ত। আদনান অবশ্য এটার কারণ জানে, সেটা হলো চুল দাড়ি বড় হয়েছে, দেখতে পাগলদের মতো লাগে তাকে। আজকেও তার বস তাকে ডেকে এ বিষয়ে অনেক কথা শুনিয়েছে। আদনানের এসবে কিছুই যায় আসে না। আদনান অফিস থেকে বের হলো, বাহিরে এসে একটা সিগারেট ধরালো, এমন সময় তার কলিগ মাসুম তার কাছে আসলো। কি আদনান ভাই, আজকে বসো, তাহলে অফিস আসতে আসতে কথা শোনালো। 3 মাস আগেও তো আপনি ঠিক ছিলেন, তাহলে ইদানিং এমন কেন হলেন? বুঝলাম চুল দাড়ি রাখবেন, কিন্তু এইসব তো সাইড করা যায় তাই না? মাসুম, তুমি সব বুঝবে না, আর বসের কথায় আমি কিছু মনে করি না। যার মনে সুখ নেই, শান্তি নেই, সে কি করে ঠিক থাকবে? আদনান ভাই, আপনার কাছ থেকে যতটুকু শুনেছি জেনেছি, তাতে বলি কি আপনি বিয়ে করে নেন। যার জন্য এমন পাগল সেজে আছেন, সে কি দেখতেছে? সবাই কি সবার সাথে কথা দিয়ে ওয়াদা পালন করতে পারে? সবাই কি সবার মনের মানুষকে ভুলে নতুন করে নতুন জীবন সাজাতে পারে? আপনার কথা না হয় বুঝলাম, কিন্তু বর্তমান যুগে কি এরকম হয়? কাউকে কথা দিলে সে কথা রাখতে হয়, আর তার জন্য দেবদাস হয়ে বাঁধতে হয়? মাসুম, এসব কথা রাখো, যাও ভিতরে গিয়ে কাজ করো। আমার সিগারেট টানা হলে আমি যাচ্ছি।
বুঝি না ভাই, আগে তো এরকম ছিলেন না। এখন সিগারেট খান আর মনে হয়ে থাকেন। কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তরও দেন না। ভাই মনে কিছু নিয়েন না, ছোট ভাই হিসেবে বলি, বয়সটা অনেক হলো, এবার একটু নিজের কথা ভাবেন, ভবিষ্যতের কথা ভাবেন। আদনান মাসুমের কথা শুনে দাঁত বের না করেই মুচকি একটা হাসি দিল। হয়তো মাসুম ঠিক কথা বলেছে, কিন্তু সে যে জোনাকিকে ছাড়া কিছুই মাথায় আনতে পারে না। মাসুম মনে মনে ভাবে আদনান দিয়ে কি সে কোন জোকস বললো নাকি, যার কারণে এরকম করে মুচকি হাসতেছে। মাসুম আদনানের উত্তরের অপেক্ষায় থাকলো, কিন্তু আদনানের সিগারেট টানা শেষ হলে অফিসের ভিতরে ঢুকে কাজে মনোযোগ দিল। জোনাকি যেহেতু উচ্চ পদে চাকরি করে, সেহেতু তাকে কোন জবাবদিহি করতে হয় না। জোনাকি তার জায়গায় গিয়ে চেয়ারে বসে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার সাথে সাথে এখন থেকে 10 বছর আগের কথা মনে পড়ে গেল। তখন সে একটা পাবলিক ভার্সিটিতে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে 2য় বর্ষে। জোনাকির বাবা একটা মন্ত্রণালয়ের সচিব, তাদের টাকার কোনো অভাব নেই। জোনাকিদের গ্রুপের কিছু ছেলে মেয়ে ঠিক করে তারা এবার ভিয়েতনাম যাবে ট্যুরে। কারণ ভিয়েতনামের ভিসা দ্রুত মিলে টাকাও কম লাগে, আর সেখানে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই আছে। তো জোনাকি সবার তো ভিসার কাজ চলতেছে, তাহলে সবাই সবার বাসায় বলে দে। আমি আগেই বলে দিয়েছি সুজন, এখন সৌভিক সাথী সুমি মানি কাদরি হান্নানেরা বললেই হলো। এদেরকেও বলেছি, আর সবাই সব প্রস্তুতি নিতেছে। এখন ভিসা হাতে পেলেই হলো আমাদের, বুঝলি? তাও কতদিন লাগতে পারে সেটা বল না। তাও 3-4 দিন লাগতে পারে। আজ থেকে তো ভার্সিটি বন্ধ, তাই আমরা আমাদের ফেসবুক গ্রুপে সবাই যোগাযোগ করব। আর একটা কথা, আমরা কার গ্রুপে যাচ্ছি আর তাদের সেখানে মোট কতজন যাবে? ও হ্যাঁ, আমরা এবার ট্রিপ অ্যান্ড ট্রিপ একটা গ্রুপ আছে, সেটার সাথে যাচ্ছি। মোটামুটি হবে প্রায় 20 জনের মতো। সবাই কি আমাদের মতো স্টুডেন্ট নাকি কাপড় আছে সেটা তো জানি না, তবে যেদিন যাবো সেদিন জানতে পারবো। তাহলে উঠি, তাহলে 4 দিন পর বিমানবন্দরে সরাসরি সবার দেখা হচ্ছে। জোনাকি তার বাসায় গেল। বাসায় জোনাকির ছোট ভাই আছে, মা বাবা আছে, তাদেরকে সে জানালো। জোনাকি সবার আদরের, তাই তার বাবা মানা করলো না। কিন্তু বাদ সাজলো তার ছোট ভাই বকুল। আপু, আমি তোর সাথে যাব, আমারও তো স্কুল বন্ধ আছে। না, তোমার যাওয়া হবে না, তোমার প্রাইভেট কোচিং আছে। তাছাড়া সামনে তোমার পরীক্ষা আছে, বুঝলে? আব্বু, আমি গেলে কি হয়? আব্বুর সাথে সাথে থাকবো তো। তোমার আব্বু মানা করলো না, এত কথা বলো কেন? কিছুদিন আগে না আমরা সবাই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। ভাইটা বুঝি মন খারাপ করলো। শোন, আমরা যারা যাচ্ছি সবাই সিনিয়র, তুই তো ছোট। এরপর কোথাও গেলে তোকে সাথে নিব। ঠিক আছে, কিন্তু আসার সময় আমার জন্য কিন্তু ভিয়েতনাম থেকে ভালো ভালো জিনিস আনবে, ঠিক আছে? সবাই বকুলকে বুঝালো। সবাই চায় বকুল ভালো করে পড়াশোনা করে ডাক্তার হোক। জোনাকি এর আগে পরিবারের সাথে কক্সবাজার যেতে পারে নাই বলে তো তার জন্য জোনাকিকে অনুমতি দিতেছে। তাছাড়া পরিবারের সবাই জোনাকিকে বিশ্বাস করে। জোনাকির বাবা যেহেতু সচিব, সেখানে তাদের টাকার সমস্যা নেই। আর কথা হলো, জোনাকির বড় বোন ঝুমার জামাই বড় একজন ব্যবসায়ী। জোনাকির তাই টাকার কোন সমস্যা নেই। আদনান অফিস শেষ করে বাড়ি ফিরে। ছোন বোন শানু আদনানকে টাওয়াল এগিয়ে দেয়। মা শায়লা খাতুন খাবার টেবিলে দেয়। আদনান ফ্রেশ হয়ে এসে খেতে বসে। আজকে আদনান অবাক, কারণ আজকে সবাই একসাথে খেতে বসেছে। তার বাবা আছে, মা আছে, ছোট বোন তার স্বামীও আছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ছোট বোনের স্বামীকে বেশি খেদমত না করে আদনানকে বেশি খেদমত করতেছে। খাওয়া শেষ করে যখন আদনান উঠতে যাবে, তখন তার বাবা বলে, আদনান, তোর সাথে আমাদের একটু কথা আছে। কি কথা আপা? না, কথা হলো, আর কতদিন এভাবে একা একা থাকবি? তাই বলছিলাম কি, তোর জন্য জামাই বাবাজি একটা মেয়ে পছন্দ করেছে। আব্বা, আমি বিয়ে করব না। আমি কোনোদিন জোনাকিকে ভুলতে পারবো না। তুই আর এভাবে কতদিন এভাবে একা একা থেকে কষ্ট পাবি? আমি মা হয়ে তোকে এভাবে দেখতে পারি না। ভাইজান, আপনি যাকে ভালোবাসেন তার থেকে সুন্দর, নম্র, ভদ্র আর গুণবতী সেই মেয়েটা। আমাদের পাশের বাড়ির মেয়েটাকে বিয়ে করলে অনেক সুখী হবেন আপনি। কথা সেটা নয় বোন জামাই, আমি যে তাকে কথা দিয়েছি। আর হ্যাঁ, সে যদি কখনো বিয়ে করে তাহলে আমিও বিয়ে করব। ভাই, এটা কিরকম কথা বললি তুই? জোনাকি ভাবি যদি সত্যি তোকে ভালোবাসতো, তাহলে কি সে সবাইকে ছেড়ে এসে বিয়ে করতে পারতো না? পারতো রে শানু, কিন্তু আমি চাই না, আর মাও চায় না কারো অমতে জোনাকিকে বিয়ে করি। যদি আমি চাইতাম তাহলে সেই কবে বিয়ে করে এ বাড়ির বউ করে আনতাম। ভাইজান, আপনার জন্য তো ছোট ভাইজানও বিয়ে করতে পারতেছে না।
পড়াশোনা শেষ করে সিঙ্গাপুরে চাকরি করতেছে। আমি তো ছোটকে বিয়ে করতে মানা করি নাই বোন জামাই। আদনান সেটার কথা নয়, তোর আগে যদি তোর ছোট ভাই বিয়ে করে তাহলে এই এলাকার মানুষের কথা কি কেন নিতে পারবি? আব্বা আমাকে নিয়ে তোমাদের কারো ভাবতে হবে না। সত্যি যদি জোনাকি অন্য কোথাও বিয়ে করে তাহলে আমিও তারপর বিয়ে করব। এখন আর আমাকে এসব কথা বলো না। কেন বলবো না শুনি, এরকম ভালো মেয়ে কি কখনো পাবো আর? জোনাকি বিয়ে করবে না করবে তা কি জানতে পারবো? জোনাকি কি আমাদের কারোর সাথে যোগাযোগ করে? মা কি শুরু করলে তোমরা দয়া করে আর বিয়ে বিয়ে করো না তো তোমরা? আমি তোর বাবা হই আদনান। আমার কি ইচ্ছে করে না নাতি নাতনি নিয়ে খেলা করতে? আমার কি ইচ্ছে করে না পরিবারের সবার সাথে বাকি জীবনটা হাসি খুশি ভাবে কাটিয়ে দেই? আদনান বাকি বলবে আর এরকম কথা এখন আর নতুন নয়। এখন প্রায় সময় এই কথাগুলো শুনতে হয়। কিন্তু আদনানের দেহ মন জুড়ে যে শুধু জোনাকি। সবার দিকে তাকিয়ে তাকালো আদনান। সবাই কিরকম করুন দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে আছে। সবাই আদনানের মুখ থেকে হ্যাপাচো শব্দটা শুনতে চায়। আদনান আর সবার দিকে তাকিয়ে থাকতে পারল না। মাথাটা নিচু করে নিজের রুমে চলে গেল। খাবার টেবিল থেকে সবাই আদনানকে ডাকলো কিন্তু আদনানটা কর্ণপাত করলো না। নিজের ঘরে গিয়ে সিগারেট জ্বালানি জানালার কাছে দাঁড়ালো। আজকে জোনাক রাত চাঁদটাও কত সুন্দর জোনাক ছড়াচ্ছে, কিন্তু আদনানের জীবনটা এখন ঘোর অন্ধকারে মেঝে আছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে অতীতের ভাবনায় ডুবে গেল। বন্ধুরা থেকে চেপে ধরেছে, এবার তাদের সাথে আদনানকে ভিয়েতনাম যেতেই হবেই। বন্ধুদের জোরাজুরিতে এবার আর না করতে পারল না। রাজি হয়ে গেল আদনান, আর দুদিন পর তারা ঢাকায় যাবে, সেখান থেকে সরাসরি ভিয়েতনামের বিমানে। তোরে যে আমাকে না বলে আমার ভিসা পাসপোর্ট করলি, তা আমাকে কি বলেছিস? আর এত টাকা তোরা কেন দিলি? আমি দিতে পারতাম না? তুই অবশ্যই দিতে পারতি, রাজুও বলেছিল, কিন্তু তোর উপর বিশ্বাস কম তাই আমরা সবাই একই সব করেছি। শরীফ ঠিক কথাই বলেছে আদনান। তাছাড়া প্রতিবার তুই কিন্তু আমাদেরকে কথা দেওয়ার পর হারিয়ে যাস। ঠিক আছে, এবার আর হারাবো না। দুদিন পর ঠিক তোদের সাথে যাব, ঠিক আছে? এবার যদি না আসিস তাহলে তোর বাড়ি থেকে তুলে নিয়ে আসবো আমি। আদনান বাড়ি এসে তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নেয়। ছেলে মেয়ের জন্য তো তার বাবার এত সম্পত্তি, তাই ছেলের খুশির জন্য হ্যাঁ বলে দেয় তারা। আদনানও ফোন করে তার বন্ধুদেরকে বলে দেয়। ঠিক 2 দিন পর আদনান বন্ধুদের সাথে ঢাকায় যায়। তারাও ট্রিপ অ্যান্ড ট্রিপ গ্রুপের সাথে যাবে। তারা ঢাকায় একদিন থেকে পরের দিন দুপুরে তাদের ফ্লাইট। পরের দিন প্রায় 20 জনের একটা গ্রুপ হয়, সবার হাতে হাতে পাসপোর্ট দেওয়া হয়। ট্রিপ অ্যান্ড ট্রিপ গ্রুপের প্রধান অ্যাডমিন এয়ারপোর্টে গ্রুপ ভাগ করে দেয়। সেটাও 2 জনের করে। 2 জন করে একসাথে থেকে সব জায়গায় ঘুরবে, একে অপরকে সাহায্য করবে। আর একটা গ্রুপ করে দেয় হোটেলে থাকার জন্য 4 জন করে। যারা ব্যাচেলর ছেলে মেয়ে তাদেরকে ছেলেদের সাথে, আর যারা মেয়ে তাদের মেয়েদের সাথে, আর যারা বিবাহিত কাপল তাদের 2 জন করে। সবাই খুব খুশি হয় এই প্রস্তাবে। তখন সেখানে জোনাকি গ্রুপের অ্যাডমিনকে বলে, এখন ঘোরার জন্য যে 2 জন করে হব তা কি নিজেরা চয়েস করে নিব? না না, সেটা হবে না। এই পটে কিছু নাম্বার আছে, ওই পটেও কিছু নাম্বার আছে। 2 পটেই একই রকম নাম্বার আছে। যারা ঢাকার ভিতরের লোক তারা পট 1 থেকে একটা করে চিরকুট তুলবে, আর যারা ঢাকার বাহিরে তারা পট 2 থেকে চিরকুট তুলবে। যার নাম্বারের সাথে যার নাম্বার মিলবে তারা ভিয়েতনাম নিয়ে জোড়া হয়ে ঘুরবে। কিন্তু এতে লাভ কি? আর ছেলের সাথে যদি মেয়েদের উঠে? তাছাড়া যারা বিবাহিত তারা কি পর থেকে চিরকুট তুলবে? লাভ বলতে ঢাকার বাহিরের যারা, তারা তো শহর সম্পর্কে, জায়গা সম্পর্কে অতটা জানে না, তাই হোক ছেলে মেয়ে জোড়ার সমস্যা কি? সবাই তো একসাথে থাকবো। যারা বিবাহিত তাদের পর থেকে চিরকুট তুলতে হবে না। আদনানের কথাটা গায়ে লাগলো। শহরের মানুষ কি চালাক হয়, আর গ্রামের মানুষ বা শহরের বাহিরের যারা তারা কি কিছুই জানে না? তাই আদনান অ্যাডমিনকে জিজ্ঞেস করলো, অ্যাডমিন ভাইজান, এটা কোন কথা বললেন আপনি? আমরা ঢাকা শহরের নই বলে এভাবে অপমান করতে পারলেন? ভাই ভুল বুঝবেন না, এটা সবার ভালোর জন্য বললাম। কারণ বিদেশে যাওয়ার পর অনেকেই অনেক অঘটন ঘটিয়ে ফেলে। তাই যারা ঢাকার তারা কিন্তু বাকিদের সাহায্য করতে পারে, বুঝলেন? আর তাছাড়া ভিয়েতনাম চলেন তখন বুঝবেন। পর থেকে এক এক করে সবাই একটা করে চিরকুট তুলল। আদনানের নাম্বারের সাথে জোনাকি, শরীফের সাথে সাথী, রাজুর সাথে সুমি এবং বাকি অন্যদের সাথে অন্যরা। রুম শেয়ারের ক্ষেত্রে আদনান, রাজু, শরীফ এবং সৌভিক। জোনাকি, সাথী, সুমি এবং আদরি। বাকি যারা বিবাহিত তারা জোড়ায় জোড়ায়, বাকি ব্যাচেলর ছেলেরা একসাথে। জোনাকি এবার আদনানের দিকে তাকালো। জোনাকির মোটেও পছন্দ হলো না আদনানকে। মনে মনে অ্যাডমিনকে গালি দিতে লাগলো।
শালা নিজের বউসহ থাকবে আর আমার কপালে কি একটা খাদ্য ছেলে জুটলো। দেখতে মাশাআল্লাহ, কিন্তু এর চরিত্র মোটেও মনে হয় ভালো হবে না। আদনান একবার জনকের দিকে তাকালো। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, লম্বা চিকন চুলগুলো লম্বা, চোখ দুটো টানা টানা হরিণীর মতো, গালে টোল পড়ে আর একটা রাত বেড়া। তবুও আদনানের কাছে অপরূপ সুন্দরী মনে হচ্ছে জোনাকিকে। যা হোক, অন্তত এই লুচ্চা বন্ধুরে চেয়ে একটা সুন্দরী মেয়ে তো আমার সঙ্গী হলো। বা কি সুন্দর তার চাহনি, আবার বিড়বিড় করে কি যেন বলতেছে। সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু জোনাকি আর আদনান পরিচিত হলো না। আদনান অবশ্য এগিয়ে গিয়েছিল, কিন্তু জোনাকি আগ্রহ দেখায় নাই। এবার অ্যাডমিন দুহাতে তালি দিয়ে সবার মনোযোগ তার দিকে করলো। সবাই সবার পাসপোর্ট পেয়ে গেছেন তো, তাই না? এবার এয়ারপোর্টের সব কাজ ছেড়ে বিমানে ওঠার জন্য প্রস্তুতি নেন। সবার টিকিট আমার কাছে আছে। এখানকার সব কাজ শেষ হোক, বিমানে ওঠার আগেই সবাই টিকিটের কার সিট কোনটা সেটা বিমানে উঠলে জানতে পারবেন। সবাই ব্যাগ লাগেজ চেক করার জন্য দিল। সিকিউরিটিকে সবাই পাসপোর্ট শো করলো। সবকিছু চেক হয়ে গেলে ট্রিপের অ্যাডমিন সবাইকে টিকিট দিয়ে দিল। সবাই টিকিট নিয়ে যে যার মতো বিমানে উঠতে লাগলো। বিমানে উঠেই শুরু হলো আসল সমস্যা। সেটা হলো জোনাকির এবং আদনানের সিট একসাথে, মানে পাশাপাশি। জোনাকি একটু বিরক্ত হলো বটে। আসলে সে চায় না আদনান তার পাশে বসুক। জোনাকি তার কাঁধ ব্যাগটা রেখে গ্রুপের অ্যাডমিনের কাছে গেল। আপনি দয়া করে আমার পাশের ছেলেটাকে অন্য কারোর সাথে বসিয়ে আর একজনকে আমার পাশে দিন। কেন, সে কি কোন সমস্যা বা বাজে ব্যবহার করেছে আপনার সাথে? না, এমন কিছুই করে নাই, কিন্তু তাকে প্লিজ অন্য সিটে বসিয়ে আর একজনকে আমার পাশে দিন। দেখেন, সবাই যে যার মতো সিটে বসেছে, মনে তো হচ্ছে না কেউ সিট ছাড়বে। আচ্ছা, যখন বলেছেন আমি বলে দেখি। গ্রুপের অ্যাডমিন কম বেশি সবাইকে বলল, কিন্তু কেউ কারো সিট ছাড়তে চাচ্ছে না। জোনাকি অবশ্য দাঁড়িয়ে সব দেখেছে। অ্যাডমিন কোন বলার আগেই সে তার সিটে বসলো। একেবারে জানালার পাশে জোনাকির সিট, তার পাশে আদনান। এবার পাইলট মাইকে অ্যানাউন্সমেন্ট করলো বিমান ছাড়বে আর সবাই যে যার সিট বেল্ট যেন বাঁধে। কিন্তু আদনান সিট বেল্ট বাঁধতে পারতেছে না। তাই আদনান জোনাকিকে, আপনি একটু সিট বেল্টটা বেঁধে দিবেন? আপনি দেখি খুব খারাপ একটা মেয়েকে দিয়ে আপনি। থাক, আপনাকে আর করতে হবে না। আদনানও আর বাড়ির কথা বললো না। আদনান মনে মনে ভাবতেছে মেয়েটা খুব অহংকারী। তাই আদনান বিমানের বিমানবালাকে ডাকলো। এক্সকিউজ মি আব্বু, একটু শুনবেন? জি স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই প্রথম বিমানে উঠলাম আর এটাই আমার প্রথম বিদেশ যাওয়া, তাই যদি সিট বেল্টটা বেঁধে দিতেন। বিমানবালা সিট বেল্ট বেঁধে দিল। এবার জোনাকি বুঝলো আদনান প্রথমবার যাচ্ছে। কিন্তু আদনান তো অনেক সুন্দর করে কথা বলে। সিট বেল্ট বেঁধে দেওয়া হলে বিমানবালা আদনানকে বলল, স্যার, আপনি কি কোন ড্রিঙ্ক বা খাবার খেতে চান? এটা আমাদের গ্রুপ থেকে দেওয়া হচ্ছে। না না স্যার, এটা বিমান থেকে একেবারে ফ্রি। ও তাই নাকি? অ্যালকোহল ছাড়া কোন ড্রিঙ্ক থাকলে নিয়ে আসেন। আর দেশীয় খাবার থাকলে আনতে পারেন। আদনানের এরকম কথা শুনে জোনাকি অবাক। বর্তমান যুগে এমনও ছেলে আছে। আর বিমানবালার দিকে না তাকিয়ে তার সাথে কথা বলল। বিমানবালায়ের মাঝে আদনানের কথা মতো তার খাবার দিল। বিমান আকাশে উঠতে শুরু করলো আর আদনান খাওয়া শুরু করেছে। জোনাকি মাঝে মাঝে আরো চোখে সেটা দেখতেছে। জোনাকি এবার আদনানের দিকে পুরো মনোনিবেশ করলো। যতটা খ্যাত ভেবেছিল বা কোন জানবে না সেরকম কিন্তু নয় আদনান। মনে কৌতূহল জাগতেই জোনাকি আদনানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার তো পরিচয় জানা হলো না। আর আমি সত্যি সরি আপনার সাথে ওরকম আচরণ করার জন্য। আরে না না, কিছু মনে করি নাই। আপনাকে সরি বলতেও হবে না। আসলে আমি বাড়ি বা বাড়ির বাইরে ঠিক এরকম হয়ে বের হই। এতে আপনার কোন দোষ নেই যে কেউ আমাকে মূর্খ বা খ্যাত ভাবতেই পারে। আমার নাম আদনান। আর আপনার নাম কি মিস? আমার নাম জোনাকি। আপনি দেখি মুখ সুন্দর করে গুছিয়ে শুদ্ধভাবে কথা বলতে পারেন। এবার বলেন, আপনি কি করেন? আমি অনার্স ফাইনাল ইয়ার পড়তেছি। আপনি কি করেন? আমি ঢাকার একটা পাবলিক ভার্সিটিতে দ্বিতীয় বর্ষে অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি। জোনাকির সাথে আরো নানা রকম কথা হলো। এতে করে জোনাকির সব ভুল ধারণা ভেঙে গেল। আদনানেরও ভুল ভাঙলো। আসলে জোনাকিও অহংকারী নয়, শহরের মেয়ে, তাই তার পরিবেশের মতো কাউকে সে আশা করে। অন্যরাও যে যার সাথে বসেছে তারা পরিচিত হচ্ছে, কথা বলতেছে। দীর্ঘ জার্নি করে তারা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এসে পৌঁছালো। এটা ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তর শহর।
আনুষ্ঠানিকভাবে ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র একটি নাস্তিক রাষ্ট্র, যেমনটি তার কমিউনিস্ট সরকার ঘোষণা করেছে। ধর্মীয় বিষয়ক গভর্নমেন্ট কমিটির পরিসংখ্যান অনুসারে 2018 সালের হিসেবে বৌদ্ধরা মোট জনসংখ্যার 14.9%, খ্রিস্টান 8.5%, ক্যাথলিক 7.4% এবং প্রোটেস্ট্যান্ট 1.1%, হোহাও বৌদ্ধ 1.5% এবং কাওরাইজম অনুসারী 1.2%। অ্যাডমিন ভাই, তা আমাদের নেওয়ার জন্য কি গাড়ি আসবে না? আরে বাস তো বাহিরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা যে যার ব্যাগ লাগিয়ে বুঝে নেন। এখানে কিন্তু সেই করা করে চেক করা হয়, বুঝলেন সবাই? সবাই যে যার ব্যাগ লাগেজ নিয়ে নিল। তারা হ্যানয়ে থাকবে না, যেখানে প্রথম ঘুরবে সেই জায়গায় যাবে বাসে করে। হালংবে যাবে, এটা কোয়াংনি প্রদেশে অবস্থিত। লম্বা একটা জার্নি করে হালংবে পৌঁছায়। সেখান থেকে তারা একটা হোটেলে উঠে। হোটেলটা অনেক সুন্দর আর এটার পরিবেশ খুব ভালো। যার যার সাথে টিম করে দেওয়া হয়েছে তারা তাদের রুমে গেল। তারা কাপল, তারা তাদের রুম বুঝে নিল। সবাই যে যার রুমে ঢুকে আগে ফ্রেশ হলো, তারপর সবাই একটু বিশ্রাম নিল। অনেক পথ জার্নি করে এসেছে তারা। শেষ বিকালে সবাই হোটেলের বাইরে আসলো, কারণ অ্যাডমিন সবাইকে দেখেছে। তাই সবাই একটু সেজেগুজে বের হলো একসাথে। বলতেছি আসছি থেকে এখনো কেউ কিছু খায় নাই, তাই আগে সবাই খাবো, তারপরেই হালংবে শহরটা একটু ঘুরবো। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। রুমে থাকতে বোর লাগতেছিল। আরে মিস জন্য কি, তার জন্য তো সবাই একটু ঘুরবো। ভিয়েতনামের হালংবে শহরের একটা বিশেষত্ব আছে, বুঝলেন? তা তো আমরা কিন্তু সরাসরি সবকিছু দেখে উপভোগ করার মজাই আলাদা। সবাই যে যার মতো করে অ্যাডমিনের সাথে গেল। হোটেল থেকে সামান্য দূরে রেস্টুরেন্ট। সবাই নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। সবাই খাওয়া শেষ করার পর পায়ে হেঁটে একটু সামনে গেল। শোনেন, এখান থেকে মেইন শহর 10 কিমি দূরে, তাই আমরা ভিয়েতনামে স্কুটি করে যাবো। এটা চার্টার স্কুটি। তবে হ্যাঁ, যার সাথে চিরকুট অনুযায়ী মিল আছে তারা যাবে, কারণ একটা করে স্কুটিতে করে দুজন যাওয়া যায়। ভিয়েতনামে এইসব স্কুটি ভাড়ায় পাওয়া যায়, তাই দুজনের করে জন্য একটা করে স্কুটি নিল। আদনানের সাথে জোনাকি স্কুটিতে উঠলো। তবে অ্যাডমিন আগে থেকেই একটা গাইড রেখেছে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এইসব স্কুটি যে কেউ চালাতে পারবে, তাই কারো কোনো অসুবিধা হলো না। আদনান স্কুটি চালাচ্ছে আর জোনাকির সাথে কথা বলতেছে। তামি, আদনান, আপনি দেখি স্কুটি ভালোই চালাতে জানেন। এটা চালানো তো খুব সহজ, আপনিও তো পারবেন। তা চালাবেন নাকি আপনি? না, এখন চালাবো না, ফেরার পথে চালাবো, যদি আপনি সহযোগিতা করেন। কি যে বলেন না, আপনি কেন সহযোগিতা করবো না আপনাকে? তাই এভাবে কতজনকে নিয়ে ঘুরেছেন আর কত মেয়েকে সাহায্য করেছেন? জোনাকি কথাটা মজার ছলে বলল, কিন্তু আদনান জোনাকির এমন কথা শুনে বোকা হয়ে গেল। আদনান কি বলবে ভেবে পাচ্ছে না। এমনিতেই জোনাকি তাকে খ্যাত মনে করতো, এখন সে কি বলবে? আরে আমি মজা করে বলেছি, এতে অবাক হওয়ার আর ভয়ের কিছু নেই তো। সত্যি বলতে জীবনে প্রথম কোন মেয়েকে নিয়ে ঘুরতেছি। আর আমার আব্বা কখনো বাইক চালাতে আমাকে দিত না, তবে মাঝে মাঝে চালাতাম আর কি। তাহলে কি আমি ভাগ্যবতী নাকি আপনি ভাগ্যবান? যেহেতু প্রথম কোন মেয়েকে নিয়ে যাচ্ছি, সেহেতু আমি ভাগ্যবান। আপনার বাবা কি জানতো নাকি আপনি বাইক চালালে মেয়ে নিয়ে ঘুরবেন? আরে না, সেটা নয়। কথা হচ্ছে আমার আব্বা বাইককে মোটরসাইকেল বলে। কারণটা হলো অনেকে ভাব নিয়ে বাইক চালায় আনএক্সপিরিয়েন্সলি। একটা জিনিস বুঝলাম না, আপনি পড়াশোনা করেন তবুও কোন মেয়ে কেন আপনার সাথে ঘুরে না? আরে সেটা নয়, অনেক মেয়ে বন্ধু আছে আমার, কিন্তু কখনো কাউকে বাইকে তোলা হয় নাই। বাহ, তাহলে তো আপনার গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই। তা কয়জনের সাথে আপনি প্রেম করেন? মেয়েদের এই একটা সমস্যা, যখন শুনবে ছেলেদের বান্ধবী আছে অমনি ভেবে নিবে তারা প্রেম করে। আরে বাবা, রাগ করেন কেন? অবশ্যই প্রেম করেন, আর নয়তো কাউকে মনে মনে পছন্দ করেন। যেহেতু পড়াশোনা করেন সেহেতু তো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? সত্যি বলতে একটা মেয়ে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু ওই মেয়েটার কয়েকটা প্রেম করতো, তাই প্রেম ভালোবাসা থেকে মন উঠে গেছে। জোনাকি কোন বলতে যাবে তার আগেই তারা হালংবে মেইন শহরে এসে গেছে।
ইতিমধ্যে সূর্য ডুবে যাওয়া শুরু করেছে আর চারিদিকে আঁধার নামা শুরু করেছে। আঁধার নামার আগেই শহরের চারপাশে নানা রকম বাতি জ্বলে উঠল। রাত নামে নাই, কিন্তু তার আগেই শহরটা দেখতে খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা শহর যা বলার বাহিরে। হঠাৎ করে একদল কাপল আর সুমির সাথী সুজনেরা বলে উঠল, অ্যাডমিন ভাই, আমরা নিজেদের মতো করে শহরটা একটু ঘুরতে চাই। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু 9টার মধ্যে এই জায়গায় সবাই আসবেন। আর হ্যাঁ, সাবধানে চলাচল করবেন কেমন? আপনাকে আর সেটা বলতে হবে না। আপনি যেমন জোরে জোরে করে দিছেন, আমরা জোরে জোরে বের হবো, বুঝলেন? সবাই যে যার মতো করে ঘুরে শুরু করে দিল। কেউ পিয়ানো দিয়ে গান করতেছে, কেউ সার্কাস দেখাচ্ছে, কেউ ফানি করতেছে, কোথাও ভালো ভালো খাবারের স্টলের সাথে এখানকার বিখ্যাত কফি। সবাই এক এক করে এক এক দৃশ্য উপভোগ করতেছে। কিন্তু অপরদিকে জোনাকি আর আদনান ভিন্ন। তারা একটা লেকের ধারে গেল, পানিগুলো কি স্বচ্ছ আর সেখানকার স্থানীয় মানুষ মাছগুলোকে খেতে দিতেছে। জোনাকি আদনানের মতো আরো বিদেশি সেখানে এসেছে। আদনান আর জোনাকি একটা বেঞ্চে বসে ভিয়েতনামেশীয় বিখ্যাত কফি পান করতেছে। দেখেছেন এখানকার পরিবেশ আর মানুষ কত আলাদা। জায়গাগুলো কত সুন্দর, কোথাও নোংরা নেই, তাই না? হুমম, কিন্তু আমাদের ঢাকা শহর কি আর বলবো। তাই তো প্রায় আমরা বন্ধু বান্ধবীগুলো ঘুরতে বের হই। আপনার বুঝি ঘুরতে খুব ভালো লাগে, তাই না? ঘুরতে কার না ভালো লাগে বলেন? তবে এতদিনে নানান জায়গায় ঘুরে একটা জিনিস বুঝলাম, মনের মানুষের সাথে ঘোরাঘুরি করা আর মন খুলে সব বলা যায়, যা অনেক সময় বন্ধু বান্ধবী দিয়ে হয় না। আপনি দেখে ঘুরতে ঘুরতে অনেক জ্ঞানী হয়ে গেছেন, তার সাথে ঘুরলে মন ভালো হবে, মন খুলে কথা বলা যাবে। কথা আসলে সেটা নয়, এই যে এই জায়গাটা কত রোমান্টিক, এখানে স্বামী স্ত্রীর জন্য পারফেক্ট। পরিবার নিয়ে ঘোরার জায়গা আলাদা, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়ানোর জায়গা আলাদা। হুমমটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু এই রোমান্টিক জায়গায় আপনি স্বামী বা বয়ফ্রেন্ড কোথায় পাবেন? আচ্ছা, বাদ দেন এসব কথা। আগে বলেন, তখন যে বলেন প্রেম ভালোবাসার উপর থেকে মন উঠে গেছে, সেটা কেন? যে অন্য বয়ফ্রেন্ড রেখে আমাকে প্রেমের প্রস্তাব দিতে পারে, সেখানে অন্যরা যে এমন নয় তার কি গ্যারান্টি আছে? আবার আমি কারোর সাথে প্রেম করলাম, সে যদি ওই মেয়েটার মতো কাজ করে, তখন? সবাই কিন্তু একরকম হয় না, বুঝলেন? কিছুটা রাগী ভাবে। তাই ঠিক হয়তো, কিন্তু আমি যাকে ভালোবাসবো কিংবা যে আমাকে ভালোবাসলো, দুজন মরে যাবো, কিন্তু কোনোদিন কোনো অজুহাত দেখিয়ে সরে যাবো না, এমন একজন চাই। এমনটা তো না হতে পারে। তাছাড়া পরিবার, সমাজ, নিজের ক্যারিয়ারের কারণে তো ছাড়তেই পারে। তাহলে প্রেম ভালোবাসা করার দরকার কি? প্রেম করলে করার মতো করব, কারো টাকা, বাইক, বড়লোক, চাকরি, ব্যবসা এসব দেখে নয়। সেটা ছেলে হোক বা মেয়ে। আপনি দেখি অনেক কিছু জানেন। তা সত্যি কি আপনি প্রেম করেন না, নাকি আমাকে ঢপ মারতেছেন? যদি প্রেম করতাম তাহলে আমাকে মোবাইল ঘাঁটতে দেখতেন, কিংবা আমার মোবাইলে কারো ফোন মেসেজ আসতো, বুঝলেন? আর আপনার সাথে এভাবে সময় কাটাতাম না। আমার সাথে সময় কাটাতে বুঝি আপনার খারাপ লাগতেছে, তাই? কি যে বলেন না আপনি! খারাপ লাগবে কেন, বরং ভালোই লাগতেছে। এবার বলেন, আপনি যার সাথে প্রেম করেন সে কেমন আর কি করে? আমি তো 3 জনের সাথে প্রেম করি, মজা করে। কি বলেন আপনি, অবাক হয়ে? আরে মজা করলাম আমি। প্রেম নিবেদন অনেকেই করেছে, কিন্তু কারোর সাথে প্রেম করা হয়ে ওঠে নাই আমার। শহরের মেয়ে পাবলিক ভার্সিটিতে পড়েন আর প্রেম করে না? শহরের মেয়ে বলে কি প্রেম করতেই হবে নাকি? আমি এমন একজনকে চাই যে আমার কেয়ার করবে, আমাকে বিপদ থেকে রক্ষা করবে, আমাকে ছেড়ে যাবে না। আসলে কথা হলো কি, সবাই তার নিজের মতো একজন করে জীবন সাথী চায়। হয়তো কেউ পায়, কিংবা কেউ ওই রকম সাজার অভিনয় করে। ঠিক এই কারণে অনেকে ফিরিয়ে দিয়েছি আমি, বুঝলেন? ওরে বাবা, 9টা তো পার হয়ে গেছে, সবাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করতেছে, চলেন যাওয়া যায়। জোনাকি আর আদনান খুব দ্রুত পায়ে যেতে লাগলো। এতক্ষণ এত কথা বলেছে, সময় কিভাবে যে চলে গেছে সেটাই বুঝলো না। আর তারা শহরের তেমন কোন জায়গায় ঘুরতেও পারলো না। তারা গিয়ে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করতেছে। জোনাকি আর আদনানকে দেখে অ্যাডমিন এগিয়ে এসে রাত দেখালো। আপনাদের কি কোন জ্ঞান নেই নাকি? দেখেছেন 5টা বাজে, এত রাতে কি হোটেলে ঢুকতে দিবে? আসলে অ্যাডমিন ভাই, রাস্তা ভুলে গিয়েছিলাম। একজনকে জিজ্ঞেস করার পর তারা এই পথ দেখিয়ে দিল, মিথ্যা বলল।
এই জন্য নতুন লোককে নিয়ে আসার একটা জ্বালা। সবাই হোটেলে চলেন, সবাইকে একটা করে এ দেশের নাম্বার দিব, তাহলে সমস্যা হবে না। আবারও সবাই স্কুটি করে যাওয়া শুরু করে দিল। রাস্তায় আর তেমন কথা হলো না জোনাকি আদনানের মাঝে। জোনাকি সম্ভব খুব টায়ার্ড, তাই তো পিছন থেকে আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। আদনানের কাঁধে মাথা রেখেছে। আদনানও আর জোনাকিকে দেখে নাই। যখন তারা হোটেলে আসলো তখন আদনান জোনাকিকে রেখে তুলে যে যার যার হোটেল রুমে চলে যায় আর অ্যাডমিন হোটেল ম্যানেজারের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। আদনান রুমে ঢুকেই তার বন্ধুদের চোখের দিকে তাকিয়ে দেখে তারা সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের কোন না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কারণটা হলো জোনাকির বন্ধু সৌভিক আছে। ফ্রেশ হয়ে আদনান একটু ব্যালকনিতে গেল। চারদিকে কত সুন্দর পাহাড় আর রাতের দৃশ্য ও আনন্দটাই আলাদা। সৌভিক শুয়ে পড়লে শরীফ আর রাজু আদনানের কাছে আসলো। এসেই রাজু আদনানকে বলতেছে, কি রে দোস্ত, মনে মনে কি জোনাকিকে নিয়ে ভাবতেছিস কিনা? আরে না ভেবে কি আর উপায় আছে, দেখলি না দুজনে কেমন হারিয়ে গেল। আবার আসার সময় আদনানকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আসলো। তোরা দুজন কি শুরু করলি বলতো? আমি তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝি আমরা, এখন তো এসবই বলবি। আরে শরীফ, নতুন নতুন প্রেম সেটা বুঝিস না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আমাদের ওখানে আদনান কারোর সাথে প্রেম করলো না, কিন্তু এখানে এসে শহরের মেয়ের প্রেমে পড়লো। তোরা দুজন সব সময় এক লাইন বেশি বুঝিস। কতটা পথ জার্নি করেছিস সেটা ভুলে গেছিস? তাছাড়া অনেক পথ হেঁটেছি, তাই হয়তো ঘুমিয়েছিল। ওরে বাবা, আমরা মনে হয় জার্নি করি নাই। তোদের সাথে কথা বলা বৃথা আমার। থাক তোরা, আমি ঘুমাতে গেলাম। আদনান রুমে ঢুকলো, তা দেখে শরীফ আর রাজু দুজনে হাসতে লাগলো। আদনান এই জন্য কোন মেয়ের সাথে মিশতে বা কথা বলতে চায় না। সবাই শুধু উল্টা ভেবে বসে, সবার তার ভালো লাগে না। সবাই রুমে এসে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবাই উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিল। সবাই একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আজকে তারা নীল জল পাথরের পাহাড় দেখবে। সাগরের মাঝে পাথরের পাহাড়, এসব ছোট ছোট পাহাড়কে আবার দ্বীপও বলা চলে। কয়েক হাজার এমন পাথরের পাহাড় আছে যা দেখতে অপরূপ সুন্দরী। গাড়ি আসলে সবাই গাড়িতে বসলো। কিছু সময় পর তারা সেই জায়গায় এসে গেল। সবাই গাড়ি থেকে নামলো, কিন্তু বিপত্তি হলো একটা বড় স্টিমার নাই, তাই ছোট ছোট নৌকা নিল। সবাইকে সেফটি স্যুট আর বাতাস ভরা টিউব দেওয়া হলো। আপনারা সবাই শুনেন, একটা করে নৌকায় দুজন পারে যাবেন। এখানে মোট 10টা নৌকা নেওয়া হয়েছে। আর নৌকা চালক আপনাদেরকে সব দেখাবে, তবে সবাই পাশাপাশি থাকবো। অ্যাডমিনের কথা সবাই মনোযোগ দিয়ে শুনলো। তারপর জোড়ায় নৌকায় উঠলো। আদনানের জোনাকি একসাথে একটা নৌকায়, শরীফার সাথী রাজু আর সুমি অন্য রাজে, যার সাথে তারা আলাদা আলাদা নৌকায় উঠলো। সবাই সারিবদ্ধভাবে যেতে লাগলো। পাথরের পাহাড়গুলোর কাছে আসলে কেউ পিক তুলতেছে, ভিডিও করতেছে। আবার একটা পাথরের পাহাড় আছে অনেক উঁচু, সেখানে উঠলো। আবার আর একটা পাথরের পাহাড় আছে প্রায় গুহার মতো, সেখানে ঢুকে সবাই দেখলো। দুপুর হলে সবাই সেই নীল জলের সাগরের উপর ভাসমান রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে সবাই একটু বিশ্রাম নিতেছে। এর মাঝে অ্যাডমিন বলতেছে, মাত্র খবর পেলাম আজকে নাকি বিকালের শেষে এখানে বড় ধরনের ঝড় হতে পারে। তাই আমরা আর কিছুক্ষণ থাকার পর চলে যাব। কিন্তু অ্যাডমিন ভাই, আমরা তো এখনো কোন দেখতে পারলাম না। মিস জোনাকি হাতে যথেষ্ট সময় আছে বুঝলেন। আজকে না হোক কালকে তো দেখতে পারবো। অ্যাডমিন ভাই, যদি কালকেও আবহাওয়া খারাপ থাকে? শোনেন আদনান ভাই, আবহাওয়া নিয়ে তো কোন বলতে পারবো না। যেহেতু আমরা এসেছি সেহেতু আমরা সব দেখবো, সব জায়গায় যাব। নেন এবার উঠেন, সময় নাই আর। ওই দিকের কয়েকটা দ্বীপ ঘুরে হোটেলে ফিরবো। তারপর আজকে সন্ধ্যায় একটা জায়গায় নিয়ে যাব। সবাই আবারও নিজেদের মতো করে নৌকায় উঠলো। জোনাকি নৌকা চালককে বলে বলে এইসব দ্বীপ সম্পর্কে জেনে নিতেছে। আর আদনানের সাথে এইসব নিয়ে কথা বলতেছে। হঠাৎ একটা সাদা পাথরের পাহাড় দেখলো জোনাকি। এই মেয়ে। আদনান নৌকা চালককে বলেন, না, ওই যে সাদা পাথরের পাহাড়টা থেকে ঘুরিয়ে আনুক। কিন্তু ওটা অনেক দূরে মিস জোনাকি, তাছাড়া সবাই তো ওইদিকে যাচ্ছে। আরে কোন হবে না, আর সময় তো আছে, ওরা যাক না ওদিকে।
প্লিজ প্লিজ বলুন না তাকে। আদনান অনেক রিকোয়েস্ট করার পর নৌকা চালক রাজি হলো। আদনান জোনাকিকে এসে সেই সাদা পাথরের পাহাড়ে নিয়ে গেল। দুজনে পাহাড়ে উঠলো। জোনাকি আদনানকে মোবাইলটা দিল কয়টা পিক তোলার জন্য। পিক তোলা হলে হঠাৎ আকাশটা কালো রং ধারণ করলো, আর উল্টা দিক থেকে ঝড়ের মতো আসতে লাগলো। তখন আদনান মোবাইলটা জোনাকিকে দিয়ে বলতে লাগলো, আরে আর পিক তোলা যাবে না, দেখেন আকাশটা কালো হয়ে গেছে, আর ওই দেখেন সাগরের মাঝে কি একটা ঝড় সৃষ্টি হয়েছে। চলুন চলুন, দেরি করা ঠিক হবে না, আমার খুব ভয় করতেছে। আপনি আমার হাতটা ধরে আসুন আর দ্রুত পা চালান। আমি অত জোরে হাঁটতে পারবো না, পড়ে যাবো তো। আমাকে ধরুন, পড়বেন না, এই তো এসে গেছি। দুজনে নৌকায় উঠলো, কিন্তু সামান্য একটু যেতেই তারা ঝড়ের কবলে পড়ে গেল, আর সাথে সাথে নৌকাটা উল্টে গেল। কিন্তু আদনান জোনাকির হাত ছাড়ল না। নৌকা চালক চালাক ছিল বলে কোন রকমে সেই সাদা পাথরের পাহাড়ে উঠল। আদনান অনেক চেষ্টা করলো, কিন্তু ঝড়ের কারণে সাথের পাহাড়ের কাছে যেতে পারল না। দুজনের যখন জ্ঞান ফিরল, চোখ মেলে দেখে দিনের প্রচন্ড গরম। জোনাকি আদনানের বুকের উপর আর আদনান নিচে। তারা দুজনে তীরের কাছে এসে পড়ে আছে। ঝড়ের কারণে তারা এভাবে ভাসতে ভাসতে তীরে এসেছে। জোনাকির মাথাটা খুব ধরেছে, তাই সে আদনানের বুকের উপর পড়ে রইল। আদনান চোখ দিয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো আসলে তারা দুজন কোথায় এসেছে। চোখ মেলে দেখে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, আর কেমন অচেনা লাগতেছে। তাই এবার আদনান, এই যে এবার বুকের উপর থেকে উঠুন আর আমাকে জায়গাটা ভালো করে দেখতে দেন। মাথাটা খুব ধরেছে, এখন পারবো না। আরে বাবা উঠুন তো, জায়গাটা অচেনা মনে হচ্ছে, আর শরীর থেকে স্যুটটা খুলতে হবে তো। না না, পারবো না আমি, আপনি যা করার করুন তো। আদনানের খুব রাগ হচ্ছে, তবুও রাগটা কন্ট্রোল করলো। যখন দুহাত দিয়ে জোনাকিকে সরাতে যাবে, তখনই জোনাকির শরীরে হাত পড়লো। জোনাকির পুরো শরীর প্রচন্ড গরম, মনে হচ্ছে জ্বর এসেছে। এবার বুঝতে পারলো আদনান কেন তার বুকের উপর আছে। এবার আদনান জোনাকিকে সরিয়ে নিজে উঠে গা থেকে স্যুটটা খুলে রাখলো। তারপর জোনাকির স্যুটটা খুললো। জোনাকিকে কোলে করে নিয়ে একটা ডাব গাছের নিচে নিয়ে সেখানে বসলো। আমার খুব খারাপ লাগতেছে আদনান, আমাকে আপনি একটু জড়িয়ে ধরে রাখুন। আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু চারপাশটা দেখি আশেপাশে কেউ আছে কিনা। না না, আমাকে একা রেখে যাবেন না, আমার একা থাকতে ভয় করে। আরে বাবা আমি আছি তো, আপনি একটু থাকুন না। জোনাকি এবার নিজে থেকে আদনানকে জড়িয়ে ধরল। আদনানের পুরো শরীরে কারেন্ট বয়ে গেল। এই প্রথম কোন মেয়ে তাকে এরকম ভাবে জড়িয়ে ধরেছে। সত্যি জোনাকির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আদনান জোনাকিকে জড়িয়ে ধরে রাখলো। কিছু সময় পর জোনাকি ঘুমিয়ে গেল আর শরীর ঘামতে লাগলো। আস্তে করে জোনাকিকে সরিয়ে সেখানে শুয়ে দিল আদনান। যাক বাবা, ঘুমিয়ে গেছে, এখন একটু আশপাশটা ভালো করে দেখি কেউ আছে কিনা, মনে মনে বলল। আদনান চারদিকে ঘুরলো, ঘুরে বুঝলো তারা কোথাও হারিয়ে গেছে। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোন প্রাণের চিহ্ন নেই। তারা ছোট একটা দ্বীপে আটকা পড়েছে। এখন আল্লাহই জানে তারা এখান থেকে বের হতে পারবে কিনা। জোনাকিকে একবার দেখে নিল, তারপর আদনান থাকার জন্য একটা ছাউনি বানালো, সেখানে পড়ে থাকা তাল আর ডাবের গাছের পাতা দিয়ে। আদনান এবার শুকনো লাকড়ি সংগ্রহ করতে লাগলো আগুন জ্বালানোর জন্য। ছাউনি বানানো হয়েছে, আগুন জ্বালানোর জিনিসও সংগ্রহ করা হয়েছে। এবার খাবার পানির ব্যবস্থা করতে হবে। তাই আদনান চারদিকে আবার খাবার পানির জন্য ছুটতে লাগলো, কিন্তু কোথাও পানি পেল না। বাধ্য হয়ে আবারও ফিরে আসলো, এসে দেখে জোনাকি তখনও ঘুমিয়ে আছে। এবার আদনান জোনাকির কাছে গেল। অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য ডাবের গাছে হেলান দিল। কতক্ষণ চোখ বুঝেছিল সেটা আদনান জানে। হঠাৎ জোনাকির ডাকে চোখ মেলে তাকালো। আরে আপনার ঘুম ভেঙেছে, আর শরীর এখন কেমন আপনার? আমরা কোথায় আছি আর বাকি সবাই কোথায়? আর আমি এখানে কেন? আদনান বুঝলো জ্বর সেরে গেছে। তাহলে এটাই সত্যি জ্বরের ঘোরে। তাহলে আদনানকে জোনাকি ওভাবে জড়িয়ে ধরেছিল। কি হলো এভাবে? কি দেখেন আমরা কোথায় আছি আর বাকিরা কোথায়? ঝড়ের কারণে আমরা কোথায় এসেছি জানি না, তবে এখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই। কি বলেন? তাহলে ফিরবো কি করে আমরা? কালো কালো ভাবে। সেটা তো জানি না, তবে আমরা একটা অচেনা দ্বীপে আছি।
আর এখানে কেউ নেই বুঝলেন? কিছু একটা করেন, আমার এখানে ভালো লাগতেছে না। আমারও তো ভালো লাগতেছে না, কিন্তু কিভাবে কি করবো আমি বলেন? তাহলে উপায় কি আছে আমাদের এখান থেকে বের হওয়ার? আর আমার শরীরের স্যুটটা কই? ওটা আমি খুলে রেখে দিয়েছি। আপনি এই অচেনা দ্বীপে এসে সুযোগটা কাজে লাগালেন। এই যে চুপ করুন, যা ভাবতেছেন সেসব কিছুই না। জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল আর স্যুটটা ভেজা ছিল, তার কারণে খুলে দিয়েছি। ওসব করার ইচ্ছে থাকলে পোশাক পরা অবস্থায় থাকতেন না। এবার একটু ভালো করে শরীরের দিকে তাকালো আর মনে করার চেষ্টা করলো এখানে আসার পর কি হয়েছিল। যখন কিছুটা মনে পড়লো, লজ্জায় মাথাটা নিচু করে রাখলো। ইস, কেমন করে জোনাকি পারলো আদনান দিয়ে জড়িয়ে ধরে রাখতে। আমি সরি, বুঝতে পারি নাই। আর সরি বলতে হবে না, আপনি থাকুন এখানে, আমি একটু দেখি খাবার মতো কিছু পাওয়া যায় কিনা। আমিও যাবো আপনার সাথে, একা একা থাকতে পারবো না। নির্জন একটা জায়গা, গা কিরকম ছমছম করতেছে। ঠিক আছে, আসুন দুজনে দেখি খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। দুজনে এবার দ্বীপের ভিতরে গেল, কিন্তু খাওয়ার মতো কোন পাচ্ছে না। অবশেষে কলার গাছ দেখলো, আর ভাগ্য ভালো ছিল বলে সেখানে কলা ছিল। কিন্তু বেশি কলা নয়, একদিন বা দুদিন খাওয়ার মতো হবে। তবুও এমন নির্জন দ্বীপে খাবার পেয়ে তারা খুশি হলো। কলা নিয়ে তারা আগের জায়গায় আসলো। আপনিও কি তাহলে আমার মতো এখানে শুয়েছিলেন? সন্ধ্যা নামতেছে তো থাকার মতো তো কোন নাই, এর আকাশটা ডাকতেছে। ওসব নিয়ে চিন্তা করতে হবে না, ওই যে ভিতরে থাকার মতো ছাউনি করেছি, আর আগুন জ্বালানোর মতো লাকড়ি সংগ্রহ করেছি। কিন্তু আগুন জ্বালানোর কিছু পাই নাই। আপনি কেমন করে পারলেন আমাকে একা রেখে এসব করতে? যদি কিছু হয়ে যেত, আর যদি থাকতাম সাথে খারাপ বলতেন, আর থাকার ছাউনি না বানালে কথা শোনাতেন, বুঝলেন? সরি, মন খারাপ করে। দেখেন এখানে আপনি আমি ছাড়া কেউ নেই। সুতরাং দুজনকে মিলেমিশে থাকতে হবে, মানে কোন ঝগড়া রাগ করা যাবে না, আর দুজনকে একসাথে সব করতে হবে। আর এইসব সরি প্লিজ এখানে বলবেন না। খুব ক্ষুধা লেগেছে, এবার তো কলা খেতে পারি, তাই না? কলেজে খাবেন, খাবার পানি কোথায় পাবেন আপনি? পানি নেই তো কি হয়েছে, আর এখানে পানি পাওয়া মুশকিল সেটা জানি। ওই দিকে ডাবের গাছে ডাব দেখেছি, আর ওই দিকে বাঁশ দেখেছি আমি। আদনান বুঝে গেল কি করতে হবে, তাই আদনান আশেপাশে লোহা জাতীয় শক্ত কিছু খুঁজতেছে। অবশেষে খুঁজতে খুঁজতে চাকুর মতো একটা ধাতব পেল, তাই নিয়ে ডাবের গাছে উঠে গেল। দুটো গাছ থেকে অনেকগুলো ডাব পারলো। সেখান থেকে নেমে ডাব কেটে দুজনে দুটো খেল। খালি ডাবের খোলস দুটো নিয়ে বাঁশের কাছে গেল। সেখানে গিয়ে বাঁশ হালকা করে কাটলো নিচের দিকে, আর সেখানে বাঁশের কঞ্চি দিয়ে পাইপের মতো বানালো। বাঁশের পানি সেই পাইপ দিয়ে খালি ডাবে পড়তে লাগলো। আপনাকে শুধু বললাম আর আপনি সব বুঝে গেলেন। ডিসকাভারি দেখি তো তার কারণে। এবার চলুন, আগুনের ব্যবস্থা করতে হবে। দুজনে সেই ছাউনির কাছে গেল। জোনাকি দেখে সত্যি অনেক সুন্দর করে দুটো ছাউনি পাশাপাশি বানিয়েছে, আর অনেক জ্বালানি এনে রেখেছে। জোনাকি এবার দুটো ছোট পাথর এনে ঘষতে লাগলো। অনেক সময় পর আগুন ধরলো, কিন্তু এখন যে কোন সময় বৃষ্টি নামতে পারে, তাই আদনান দৌড়ে সাগরের তীরে গেল। সেখানে থাকা তাদের স্যুট দুটো এনে কেটে সুন্দর করে দুজনের ছাউনির উপরে দিল, যাতে বৃষ্টি হলে ডানা ভিজে যায়। দুজনে সাগরের জলে হাত মুখ ধুয়ে ছাউনির ভিতরে ঢুকলো, মাঝে শুধু তাল গাছের আর ডাবের পাতা। দুজনকে দেখতে পাচ্ছে। রাত হয়ে গেছে। আদনান এবার ডাব কাটলো, কারণ খেতে তো হবে, তাই আগেই কাটলো। এবার কলা খেতে পারি, তবে বেশি করে খাওয়ার দরকার নেই। জানি না কতদিন থাকতে হবে এখানে। আমার প্রচুর ক্ষুধা লেগেছে, আমি কম করে খেতে পারবো না, পরেরটা পরে দেখা যাবে। যেমনটা আপনার ইচ্ছে। দুজনে কলা খাওয়া শুরু করলো, সেই সাথে ডাবের পানি। অবশেষে আদনানের শরীরে একটু শক্তি আসলো। ছাউনি বানানো লাকড়ি সংগ্রহ করে ডাবের গাছে ওঠা। সব মিলিয়ে সত্যি খুব ক্লান্ত ছিল আদনান। এবার বৃষ্টি ঝরা শুরু হয়ে গেল, সাথে বিদ্যুৎ চমকানো মেঘের গুরুম গুরুম শব্দ, তাই জোনাকি তালের পাতা ডাবের পাতা ভেদ করে আদনানের পাশে চেপে বসলো। আমার এরকম পরিবেশে একা থাকার অভ্যাস নাই। তাছাড়া বৃষ্টি ঝরতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় করতেছে। আর আবারও মনে হয় শরীরে জ্বর আসবে। আচ্ছা বসুন, আমি ডাবের খোসাগুলো বাহিরে রাখি, পানি বরুক, কাজে আসবে। আদনান উঠে ডাবের খোসাগুলো ছাউনির পাতার নিচে দিল।
দেওয়া হলে জোনাকির দিকে চোখ দিল। একই জোনাকি তো ঠান্ডায় কাঁপতেছে, তাই এবার আদনান নিজের শার্টটা খুলে জোনাকিকে পরিয়ে দিল। জোনাকি শার্ট পরার পরও কাঁপুনি থামতেছে না, তাই এবারও সে আদনানকে জড়িয়ে ধরল। হঠাৎ এভাবে জড়িয়ে ধরা আর এই বৃষ্টির মাঝে আদনান নিজেকে হারিয়ে ফেলল, তাই যা করার। জোনাকি যেভাবে আদনানকে জড়িয়ে ধরেছে তাতে তো আদনানের অবস্থা খারাপ। বৃষ্টি আবহাওয়া তার উপর এরকম করে জড়িয়ে ধরা, তাই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার অবস্থা। কোন রকম নিজেকে কন্ট্রোল করে নিল আদনান। বৃষ্টির মধ্যেই আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল জোনাকি। পুরো রাত আদনান ওভাবে বুকে জড়িয়ে রেখেছিল জোনাকিকে। সারা রাত বৃষ্টি হয়েছে, তার উপর জোনাকির জ্বর, তাই নিজের শরীর জোনাকির শরীরের উপরে রেখেছিল আদনান, যাতে বৃষ্টিতে ভিজে জ্বর না বাড়ে আর ঘুমও না ভাঙে। বৃষ্টি ঠিক ভোরের সময় থেমে যায়, সকালের আলো ফোটার সাথে সাথে রোদ উঠে। সারা রাত জেগে থাকার কারণে আদনানের চোখেও ঘুম এসেছে। ভেজা সবকিছু সরিয়ে ফেলে শুকনো পাতা খোঁজ করে এনে বিছিয়ে দিল। এখনো জোনাকির জ্বর কমে নাই আর ঘুমও ভাঙে নাই। জোনাকিকে অন্যদিকে সরিয়ে রেখে আদনান শুয়ে পড়ল। আদনানের সাথে সাথে ঘুম ধরে গেল। জোনাকির যখন ঘুম ভাঙল তখন বেলাটা মাথা বরাবর উপরে। জোনাকি চোখ মিলে দেখে সে আদনানের পাশে, আর আদনান একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ঘুমিয়ে আছে এবং আদনানের শার্ট তার গায়ে। আচমকা এমন দেখে অনেকটা ঘাবড়ে গেল জোনাকি। মাথার উপর বেলা থাকাতে আদনানেরও ঘুম ভাঙল। চোখ কুচড়ে দেখে জোনাকি তার দিকে বোকার মতো ভেলভেল করে তাকিয়ে আছে। সাথে সাথে রাতের ঘটনা মনে পড়লো। আদনানের শোয়া থেকে উঠে বসলো। কাল রাতে আপনার জ্বর এসেছিল আর ঠান্ডায় কাঁপতেছিলেন, তাই আমার শার্টটা আপনাকে পরিয়ে দিয়েছি। কালকের মতো কোন কিছু করি নাই তো আবার? না না, তেমন কিছুই না। তবে আপনাকে বৃষ্টিতে ভিজতে দেই নাই, নিজের শরীর দিয়ে আপনাকে ঢেকে রেখেছিলাম। আপনি আমার জন্য এত কিছু করলেন, নিশ্চয়ই সারা রাত ঘুমান নাই। ওসব বাদ দেন, আগে বলেন তো ঘুমালে কি আপনার জ্ঞান বুদ্ধি কম থাকে? আসলে ঘুমালে আর বলতে পারি না কি করি, আর জ্বর হলে আবল তাবল বকি কি করি তা জানি না। তবে যখন সুস্থ হই তখন ধীরে ধীরে সব মনে পড়ে যায় আমার। মনে তো হচ্ছে জ্বর নেই আপনার শরীরে, দেখি বাহিরে পানি কত জমেছে, হাত মুখ ধুতে হবে আর কিছু খেতে হবে। ছাউনি থেকে বের হয়ে ডাবের খোসায় জমা পানি দিয়ে দুজনে হাত মুখ ধুয়ে নিল। আগের দিনের কলা দুজনেই খেলো। ডাবের পানি আর বৃষ্টির পানি খেলো। যেহেতু রোদ উঠেছে, রাতে বৃষ্টি হয়েছে, তাই একটু আগুন জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করতে হবে। আশেপাশে থেকে লাকড়ি সংগ্রহ করে আবারও আগুন ধরালো। তারপর আদনান গোসল সেরে নিল। জোনাকির ওড়নাটা ভিজিয়ে এনে জোনাকিকে দিল, যাতে ভালো করে শরীরটা মুছে নিতে পারে। দুদিন অতিবাহিত হলো, কিন্তু বের হওয়ার বা যাবে তার কোন উপায় পেল না। আর কোন উদ্ধার কর্মী কিংবা জাহাজ দেখতে পেল না। এদিকে কলাগুলোও শেষ হয়ে গেছে। দুদিনে জোনাকির জ্বর একেবারে সেরে গেছে। খাবার তো শেষ হলো, এভাবে তো ডাবের পানি খেয়ে বাঁচা সম্ভব না। তাহলে কি এখন আমাদের এখানে না খেয়ে থাকতে হবে? দেখি কোন উপায় বের করতে পারি কিনা। আদনান সেই বাঁশঝাড় থেকে কাঁচা কঞ্চি কেটে ফালা করে সুচালো করলো। এখন সমুদ্রের মাছ ধরে আগুনে ঝলসিয়ে খেতে হবে। তাই আদনান সমুদ্রের জলে নামলো। অনেক চেষ্টায় দুটো ছোট মাছ পেল, তা আগুনে পুড়িয়ে দুজনেই খেলো। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল। এখন আদনানের খুব টেনশন হচ্ছে। একা ছেলে মানুষ যে করে হোক থাকতে পারতো কিংবা কোন উপায় পেত, কিন্তু জোনাকি থাকাতে কিছুই বুঝে উঠতে পারতেছে না। কারণ আগুনে পোড়া মাছ খেলে বমি করতেছে। হয়তো শহরের বড় ঘরের মেয়ে, তাই হয়তো অভ্যস্ত নয়। এই এক সপ্তাহে জোনাকির চেহারা অনেকটা ভেঙে গেছে। কারণ শরীরে জ্বর ছিল, পেট পুড়ে খেতেও পারতেছে না। একটু চলাচল করবে বা হাঁটবে সেরকম শক্তিও নেই তার গায়ে। আমি বুঝি আপনাকে খুব বিপদে ফেলেছি। আমার কারণে আজকে এই অচেনা দ্বীপে আটকা পড়ে আছি। আমি আপনাকে সাহায্য পর্যন্ত করতে পারতেছি না। আপনি কেন বিপদে ফেলবেন আমাকে? সব আল্লাহর ইচ্ছে, এখানে সাহায্য করার কি আছে? সেটা নয়, হয়তো একাই থাকলে নিজে নিজে এখান থেকে চলে যাওয়ার পথ বের করতেন। যাওয়ার উপায় থাকলে না হয় পথ বের করতাম। আচ্ছা, আপনি কি আমাকে একটা কাজে সাহায্য করতে পারবেন?
অবশ্যই পারবো, কিন্তু কাজটা কি বলবেন? দেখেন, আমরা এখান থেকে বের হতে পারবো না। এতদিন হলো কেউ কোন উদ্ধার কর্মী কিংবা আমাদের ট্রিপ অ্যান্ড ট্রিপের অ্যাডমিন কিছু করলো আর তারা হয়তো জানে না আমরা কোথায় আছি। সেটা বুঝলাম, কিন্তু কাজটা কি? ওই যে বাসার আছে না, সেখান থেকে বাঁশকে কলার বেলার মতো বানিয়ে এখান থেকে বের হতে হবে। কিন্তু তা দিয়ে কি আমরা এত বড় সাগর পাড়ি দিতে পারবো? চেষ্টা করে দেখতে তো কোনো উপায় নেই। আর এমনিতে এখানে থাকলে জীবিত থাকবো কিনা সন্দেহ আছে। আপনি যা ভালো মনে করেন, তাহলে চলেন কাজ শুরু করে দিই। এর বসে থেকে দেরি করে কারোর জন্য অপেক্ষা করার মানে হয় না। চলেন তাহলে আমার সাথে, তবে একদিনে পারবো কিনা সন্দেহ আছে। কেন বলুন তো? এই সামান্য ধারহীন চাকু দিয়ে কাটাটা কষ্ট আছে। তবুও দুজনে গেল, বাঁশ কাটতে গেল। সারাদিনে 2টো বাঁশ কাটতে পেরেছে। আরো 2টো বাঁশ কাটতে হবে, তাই পরের দিনে জোর দিয়ে বাঁশ কাটলো। 4টা বাঁশ কাটতে 2 দিন চলে গেল। শুনেননি? আদনান রাতের মধ্যেই বাঁশগুলো বেলার মতো করে ফেলেন। সেটাই ভাবতেছি, তবে রশির মতো মোটা লতা জাতীয় কিছু লাগবে। এখনো দিনের আলো আছে, আপনি এখানে থাকেন, আমি আশেপাশে খোঁজ করি। বেশি দূরে যাবেন না, একা থাকতে কিন্তু ভয় করে আমার। আদনান কোন রকম মোটা শক্ত লতা নিয়ে আসলো। আদনান বাঁশের 2টো করে গুড়িয়ে জোনাকি একটা করে গুনি নিয়ে সমুদ্রের ধারের কাছে রেখে আনা শুরু করে দিল। সব আনা হলে আদনান সবগুলো সারি করে একটার সাথে আর একটা বাঁধতে লাগলো লতা দিয়ে। অনেক মজবুত করে বানানো হয়েছে। একবার সমুদ্রের জলে নামিয়ে দেখলো। তারপর 2টো ডাবের পাতা দিয়ে বইটা বানালো। বাঁশের ভেলাটা ডাঙায় রাখলো, তারপর দুজনে ছাউনিতে গেল। জোনাকি দেখি আর মাত্র 3টে ডাব আছে। এই কয়েকদিনে আশেপাশের সব গাছের ডাব পেরে খেয়েছে তারা। তাই জোনাকি বলতেছে, এই 3টে ডাব ছাড়া তো আর কিছুই নাই। মন খারাপ করে। কি আর করার আছে, কোন রকম এই 3টে খেয়ে রাতটা পার করি, কালকে তো যাবই। আমি ভেবেছিলাম কয়েকটা নিবু জ্বলিয়ে এই রোদের মাঝে তৃষ্ণা পায় তখন। বাঁচবো না মরবো তার কোন গ্যারান্টি নেই। আচ্ছা বাদ দেন এসব, আপনি 2টো খেয়ে নেন, আমি একটা খাই। না না, অনেক পরিশ্রম করেছেন আপনি। আপনি 2টো খান, আমি একটা খাই। আপনার শরীর এমনিতেই দুর্বল, তাছাড়া 2 দিন থেকে মাছও ধরি না। আপনি খান, আমি একটা খেয়ে রাত পার করতে পারবো। আর আপনি একা থাকতে পারলে এখানে, তাহলে আমি একটু খোঁজ করতাম খাবারের। না না, তার দরকার নেই, রাত হয়েছে অনেক, তাছাড়া অনেক বিষাক্ত কিছু রাতে বের হয়। দুজনে ডাব খেয়ে নিল, কিন্তু পেটে ক্ষুধা থাকায় কারোর ঘুম আসতেছে না। তাই দুজনে রাতে নানা রকম কথা বলতে লাগলো। আচ্ছা, আমরা যদি বেঁচে ফিরি তাহলে কি সব ঘটনা মনে থাকবে আপনার? মনে তো মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। সুখের কথা মনে না থাকলে কষ্টের কথা মনে থেকে, বুঝলেন? আমার জন্য আজকে এরকম বিপদে পড়তে হলো। কেনেলে জোর করে সাদা পাথরের পাহাড়ে নিয়ে গেলাম। এসব কি বলা খুব জরুরি? এটা তো ভ্রমণের আনন্দ। এটাও তো আমাদের একটা ভ্রমণ নেওয়ার অর্জন। এরকম প্রতিকূল ধ্বংসাত্মক পরিবেশে কি করে বাঁচতে হয়, এটা তো শিক্ষা। আবার দেখেন, এইরকম কষ্ট না করলে গরিব মানুষগুলো সম্পর্কে কি জানতে পারতাম আমরা, বলেন? তা অবশ্য ঠিক বলেন। সত্যি আমাদের আশেপাশে অনেক মানুষ না খেয়ে থাকে। সত্যি তারা কিরকম জীবন পার করে তা এখন বুঝতে পারতেছি। এরকম আরো নানান কথা বললো তারা। হঠাৎ জোনাকি কথা বলা বন্ধ করে দিল। আদনান বুঝে গেল জোনাকি ঘুমিয়ে গেছে। আদনানের চোখে ঘুম আসতেছে, তাই ছাউনি থেকে বের হয়ে সমুদ্রের ধারে গেল। আকাশে চাঁদ দেখতেছে আর ভাবতেছে, সত্যি কি তারা পারবে এই সামান্য বাঁশের বেলায় করে পৌঁছাতে, কিংবা কোন জাহাজ জন্মানবের দেখা। শেষ রাতের দিকে ছাউনিতে এসে ঘুমায় আদনান। অনেক দেরিতে ঘুম ভাঙবে জোনাকির। ঘুম থেকে দেখে আদনান তখনও ঘুমাচ্ছে, তাই আদনানকে না ডেকে সমুদ্রের জল দিয়ে মুখটা ধুয়ে নিল। ছাউনিতে এসে আদনানকে ডাক দিল। আদনান ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ছাউনিতে জোনাকির কাছে আসলো। আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি খাওয়ার মতো কিছু পাই কিনা। সব জায়গায় তো খুঁজেছেন, কোথাও তো খাবার কিছু নেই। কিন্তু ওই পশ্চিম দিকটা একদিনে যায় নাই তো। সেখানে তো সাপ পোকামাকড় আছে, যাওয়ার দরকার নেই। আপনার চেহারা বলে দিতেছে আপনি কতটা শুকিয়ে গেছেন, চেহারা কেমন কালো হচ্ছে। আপনি থাকেন, আমি যাবো আর আসবো। জোনাকির কথা না শুনে আদনান পশ্চিম দিকে গেল।
যাই হোক, এখানে এসেও তেমন কিছু পেল। আদনান ভাবতেছে ভিতরে যাবে কিনা। এসব ভাবতে ভাবতে ভিতরে গেল। অনেক সাপ পোকা বিচ্ছু। সাবধানে ভিতরে গেল। গিয়ে দেখে ডাবের গাছ। কোন রকম গাছে উঠে ডাব পাড়াবে দেখে সেখানে সাপ। অনেক কষ্টে সাপ সরিয়ে ডাব পাহালো। তারপর সামনে দেখলো পেয়ারার গাছ, সেখান থেকে অনেকগুলো পেয়ারা নিজের শার্ট খুলে সেখানে নিল। আবারও খুব সাবধানে সেখান থেকে বের হলো। আদনান মনে মনে বলতেছে, এরকম জায়গায় দ্বিতীয়বার আসবে না, দরকার হলে ক্ষুধায় মরে যাবে। জনকির খুব টেনশন, অনেকক্ষণ হলো গিয়েছে কিন্তু আদনান এখনো ফিরে আসতেছে না। তাই ছাউনি থেকে বের হয়ে পশ্চিম দিকের ওই দিকে বারবার যাচ্ছে, আবার ফিরে আসতেছে। এমন সময় দেখলো আদনান আসতেছে। কাঁধে ডাবার গায়ের শার্ট খুলে সেখানে কি জানি টুকরা করে আনতেছে। আদনানকে দেখে দৌড়ে গেল জনকি। আপনি কি মানুষ, এত সময় গেল আপনার আসার নাম গন্ধ নেই। জানেন আমার খুব টেনশন হচ্ছিল। কি করব বলেন, যখন গিয়েছি খালি হাতে কি করে ফিরে আসি বলেন তো। কিন্তু আপনার শার্টে কি এনেছেন, আর শার্টটা নষ্ট হয়ে গেছে দেখছি। ও বাদ দেন শার্টের কথা, এখানে পেয়ারা আছে আর ডাবও এনেছি। আপনি এরকম একটা জায়গায় গিয়ে কি করে পেলেন এত সব। ওসব শুনতে হবে না, চলেন আগে খেতে হবে আর বের হতে এখান থেকে। দুজনে আগে ছাউনিতে গিয়ে পেট ভরে ডাবের পানি আর পেয়ারা খেল। পেয়ারাগুলো মিষ্টি ছিল আর সাথে ডাবের পানি। উফ, অনেকদিন পর মনে হচ্ছে পেটে কিছু পড়েছে। তারপর দুজনে সমুদ্রের ধারে গেল। বাকি ডাব আর পেয়ারা ভেলায় রাখলো। দুজনে ঠেলে ভেলাটাটা সমুদ্রের জলে তুললো। দুজনে উঠে ডাবের পাতার বইটা দিয়ে চালানো শুরু করলো। কিন্তু সমুদ্রের ঢেউয়ের কারণে বেশি দূরে যেতে পারতেছে না। এত কষ্ট করার পরও তো আমরা বেশি দূরে যেতে পারতেছি না। আপনি সামনের দিকে বসেন, আমি পিছনে বসতেছি। আর একটু জোরে জোরে বইটা নাড়াবেন। আমি মেয়ে মানুষ হয়ে আর কত জোর দিব। তাছাড়া আমি তো এসব কখনো করি নাই। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারেন ততটুকু করেন। দুজনে আবারও বইটা দিয়ে চালানো শুরু করলো। এবার কাজ হলো, সমুদ্রের তীর থেকে অনেক দূরে চলে আসলো। এখন আর সমস্যা হচ্ছে না, তবে সমুদ্রের ঢেউ এখন আছে সেই রকম। হঠাৎ তাদের মাথার উপরে একটা হেলিকপ্টার দেখতে পেল। দুজনে বইটা রেখে দুহাত উপরে তুলে চিল্লাতে থাকলো। এমন সময় হেলিকপ্টারে থাকা পাইলট দেখতে পেল। সাথে সাথে হেলিকপ্টার নিচে নামানো শুরু করে দিল। আসলে এটা তাদের উদ্ধার করার জন্য এসেছে। আর সব করেছে ট্রিপ অ্যান্ড ট্রিপের অ্যাডমিন। হেলিকপ্টারে অ্যাডমিন ছাড়াও জনকির বন্ধু সৌভিক সাথী এবং আদনানের বন্ধু শরীফ আছে। যখন দেখলো হেলিকপ্টার তাদের দেখেছে আর নিচে একটু করে নামতেছে, তখন জনকি আদনানকে জড়িয়ে ধরে। ইয়েস, আমরা বেঁচে গেছি, আমাদের বাঁচানোর জন্য ওরা এসেছে। হুমম এসেছে তো এবার আর কষ্ট করতে হবে না আমাদের। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজকে বুঝি আমাদের শেষ দিন। হুমম হয়েছে, এবার ছেড়ে দেন, ওই যে রশিওয়ালা মই নামিয়ে দিয়েছে। কিছুটা লজ্জাও পেল জনকির সাথে সাথে ছেড়ে দিল আদনানকে। মই দিয়ে প্রথমে জনকি উঠে শুরু করলো, তারপর পিছনে আদনান উঠে শুরু করে দিল। দুজনে হেলিকপ্টারে উঠলে আদনানকে শরীফ আর জনকিকে সাথে জড়িয়ে ধরলো। এবার হেলিকপ্টার তাদেরকে নিয়ে যাওয়া শুরু করে দিল। তারা হালঙ্গে আসলে সবাই আদনান আর জনকিকে ঘিরে ধরলো। জনকির বান্ধবীগুলো তাকে জড়িয়ে ধরে নানা রকম কথা জিজ্ঞেস করতেছে। আদনানকে শরীফ রাজু জড়িয়ে ধরে কত কি বলল। দুজনে ফিরে আসাতে, দুজনকে ফিরে পাওয়াতে কত খুশি সবাই। সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা সবাই ঠিক মতো খায় নাই, ঘুমায় নাই। হয়তো জনকি আর আদনানের টেনশনে ছিল তারা। এবার অ্যাডমিন বলতেছে, সবাই শুনেন, কালকেই আমাদের দেশে ফিরে যেতে হবে। আমাদের কারণে আপনাদের বুঝি আনন্দ নষ্ট হয়ে গেছে। আরে আদনান ভাই, যা হওয়ার হয়েছে এসব বাদ দেন। আপনারা দুজন সুস্থ শরীরে আছেন, আপনাদেরকে আমরা পাইছি, এটাই অনেক। আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের দুজনের জন্য আপনাদের সব আনন্দ মাটি হলো। দুজনের জন্য নয়, আমার কারণে। আরে মিস জনকি, চুপ করেন তো আপনি। দোষ আমাদের দুজনের। হুমম সব বুঝেছি, এবার আপনারা হোটেল রুমে গিয়ে বিশ্রাম করুন। আমি সব কাজ সেরে ফেলি আর কালকেই আমরা ফিরে যাব। সবাই যে যার রুমের ভিতরে গেল। জনকি আদনান নিজেদের আলাদা রুমে ঢুকে আগে গোসল করে নিল করে। গা কিরকম হয়ে গেছে তাদের, মনে হচ্ছে কত বছর গোসল করে নেই তারা।
সমুদ্রের জল তো লবণাক্ত, সেই পানিতে গোসল করলে কি আর ভালো লাগে? আদনানের গোসল করা হলে পোশাক পরে নিল। এমন সময় রাজু শরীফ সৌভিক তাকে ধরল। আচ্ছা, তোরা দুজন সেখানে কি করে গেলি? আর বলিস না, জোনাকি নাকি সাদা পাথরের পাহাড়টা দেখবে সেখানে গেলাম। সেই সময় তো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল, আর ঝড় শুরু হলো, ওই নৌকা তো সেখানেই উল্টে গেল। তারপর কি হলো? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো রাজু। তারপর আর কি, যখন চোখ মেলে তাকাই তখন সেই দ্বীপের কিনারায় আমরা। হুমাম, বুঝলাম, কিন্তু এই 10 দিন কি করে থাকি সেখানে? নির্জন দ্বীপটার উপর খাবার পানি থাকা এত সব হলো কি করে? হয়েছে খুব কষ্ট, জানি, ফেসে গেছি, তাই দ্বীপের মাঝেই চাউনি করি। সেখানে থাকা ডাব, কলা এসব খেয়েছিলাম, তারপর কি আর করার, সমুদ্রের মাছ খেয়েছিলাম। সবটা শুনে রাজু শরীফ সৌভিক অনেক অবাক। তাহলে তারা অল্পের জন্য বেঁচে গেছে। এদিকে আবার জোনাকিকে আদুরি সাথী সুমি এরে জিজ্ঞেস করতেছে কি থেকে কি হলো। কি রে জোনাকি, এক্স নির্জন দ্বীপে তোরা দুজন মানুষ কেমন করে থাকলি? আদনান তো সব করেছে, জানিস, অসুস্থ ছিলাম আমি, খুব জ্বর ছিল, আদনান আমার সেবা করেছে। বাহ বাহ, এত কিছুতে কিরকম সেবা করেছে শুনি? তোরা না সবকিছু মজার ছলে নিস। ছাউনি বানানো থাকার জন্য গাছ থেকে ডাব পাড়া, সমুদ্র থেকে মাছ ধরা, সব করেছে রে। সেরকম একটা কেয়ারিং বয়ফ্রেন্ড যদি থাকতো আমার। সুমি সবসময় তোর উল্টা পাল্টা কথা। দেখতেছিস না জোনাকি কিরকম জ্বলতেছে? কেন রে জোনাকি, সত্যি জ্বলতেছিস তুই? সাথী, তুই ঠিক বলেছিস রে। তোরা দুজন কি শুরু করলি শুনি? জোনাকি, তুই বলতো তারপর কি হলো? জ্বর হয়েছিল, নিজের শার্ট খুলে দিয়েছিল। জ্বরের দিনে বৃষ্টি হয়েছিল, সারা রাত জেগেছিল, আর নিজের শরীর আমার উপরে দিয়ে বৃষ্টি থেকে ভেজা রক্ষা করেছিল। নিজের দেহ মানে ঠিক বুঝলাম না। মানে আমি শুয়েছিলাম আর আদনান চাউনির মতো উপরে ছিল। দেখেছিস সাথী, আদনান ছেলেটা কত ভালো। আর সত্যি বলতে আদনানকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তোরা থামো, আগে শুনতে দে। তারপর কি হলো জোনাকি? তারপর আগুন জ্বালানো খাবার নিয়ে আসা, দ্বীপের চারদিকে ঘুরে রাস্তা খোঁজা, যদি বের হওয়া যায়। খাবার শেষ হয়েছিল, সাপ পোকামাকড়ের ঘিরে জঙ্গলে ঢুকে খাবার আনা, বাঁশ দিয়ে ভেলা বানানো, আরো কত কি। সুমি শোন, জোনাকির সাথে নিশ্চয়ই আদনানের ভালো সম্পর্ক, তুই চাইলে জোনাকি তোদের লাইনটা করে দিতে পারে। কি রে জোনাকি, সুমির সাথে লাইনটা করে দে। শোন, তোরা যা ভাবতেছিস আদনান সেরকম নয়, বুঝলি তোরা? তা কিরকম শুনি? আদনান প্রেম ভালোবাসা পছন্দ করে না, কারণ তার সাথে এই কয়েকদিনে হাজারো কথা হয়েছে, অনেক কিছু জেনেছি তার সম্পর্কে। সুমি, জোনাকি মনে হয় তোর প্রেমটা হওয়ার আগেই ভেঙে দিল, ঢং করে। তোরা দুজন কি শুরু করলি? হ্যাঁ, একটু শান্তিতে থাকতে রে। এই কয়েকদিনে কেউ শান্তিতে ছিলাম না, তোদের টেনশনে। তোদের কোথায় কোথায় খুঁজে নেই, এমনকি ভিয়েতনামের সরকারি টেলিভিশনে নিউজ করা পর্যন্ত হয়েছিল। আমরা একটু মজা করাতে রেগে যাচ্ছে এনি। জানিস কিরকম পরিস্থিতিতে ছিলাম আমরা সবাই? সরি রে বান্ধবী, আসলে খুব ভয় ছিলাম সেখানে। মনে হতো এই বুঝি মারা যাব, আমাদের খোঁজার কেউ নাই। রাতটা কাটিয়ে তার পরের দিন দেশের উদ্দেশ্যে রওনা হয়। সবাই যে যার মতো করে চলে যায়। কিন্তু আদনান খুব করে চেয়েছিল জোনাকির সাথে কথা বলতে। জোনাকিও খুব করে চেয়েছিল আদনানের সাথে কথা বলতে। কিন্তু ওদের দুজনের বন্ধু বান্ধবীর জন্য কথা বলা হয় না। আদনান বাড়িতে এসে জোনাকির কথা ভাবতে থাকে, আর জোনাকিও নিজের বাসায় গিয়ে আদনানকে নিয়ে ভাবতে থাকে। এখন আদনানের সবসময় জোনাকির কথা মনে পড়ে। হঠাৎ আদনানকে সবসময় কি নিয়ে যেন তার বোন মা ভাই ভাবতে দেখে। তাই শানু আর শায়লা খাতুন আদনানের কাছে যায়। কি রে আদনান, কি নিয়ে এত ভাবতেছিস তুই? ভাইয়া, তুই ভিয়েতনাম থেকে আসার পর কেমন জানি আনমনা হয়ে থাকি। ডাকালে সারা দিস না, কোন কি হয়েছে তোর ভাইয়া? না মা, তেমন কিছু হয় নাই। না, নিশ্চয়ই তো কোন কিছু হয়েছে তোর, বল আমাকে তুই। ভাইয়া বল, কি হয়েছে তোর, বল না। তোকে এরকম দেখতে ভালো লাগতেছে না। হ্যাঁ রে আদনান, বল না কি হয়েছে। মা, ভিয়েতনাম যাদের সাথে গিয়েছিলাম সেখানে একটা মেয়ের সাথে, সব বললো। তার মানে ভাইয়া তুই জোনাকিকে ভালোবেসে ফেলেছিস?
তাহলে বললি না কেন তাকে তুই? তখন তো মনে হয় নাই আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বাড়িতে আসার পর খুব মিস করতেছি। তা আদনান, তুই তো কি ওই মেয়েটার নাম্বার ঠিকানা কিছু জানিস? নাম্বার থাকলেও ফোন দিয়ে দেখ না। মা ওর ফোন নাম্বার নিতে পারি নাই, তবে সেই দ্বীপে তার বাসার ঠিকানা বলেছিল, কিন্তু মা বাসার নাম্বার কত সেটা জানি না। যদি সত্যি তুই মেয়েটাকে চাস তাহলে ঢাকায় তাকে পেতেও পারিস তুই। যদি না পাই তার দেখা। শোন, আগে যেমন তোর মামার বাসায় ছিলি, আবারও তোর মামার বাসায় যা, সেখানে থাক, দেখা হতে পারে। কয়েকদিন পর শায়লা খাতুন তার ভাইকে ফোন করে জানিয়ে দেয় আদনান আবারও তার কাছে যাবে। আদনান ঢাকা যায়, জোনাকির ঠিকানা যায়, কিন্তু জোনাকির দেখা পায় না। জোনাকিরা যেখানে থাকে সেখানে দিনের পর দিন আদনান বার করে, কিন্তু দেখা পায় না। এদিকে জোনাকিরও একই অবস্থা, কিন্তু আদনানের ঠিকানা নাম্বার তার কাছে নেই। এভাবে অনেকদিন চলে যায়। হঠাৎ করে জোনাকির মনে পড়ে ট্রিপের অ্যাডমিনের কথা মনে পড়ে যায়। তখন জোনাকি অ্যাডমিনকে ফোন করে এবং কিছু একটা বলে আদনানের ফোন নাম্বারটা নেয়। মনের সাথে অনেক ভেবে চিন্তে ফোন দেয় আদনানকে। প্রথমবার রিং হবার পর ফোনটা ধরে না আদনান, কারণ সে জোনাকির অপেক্ষায় আছে ফোনে চোখ দিলে যদি তাকে দেখতে না পায়। জোনাকি আবারও ফোন দেয়। আদনান দেখে আননোন নাম্বার রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে ফোনটা কেটে দেয়। জোনাকি আবারও ফোন দেয়, এবার আদনান রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আদনানের কণ্ঠ শুনে চিনতে পারে জোনাকি। আমি জোনাকি বলতেছি। কোন জোনাকি? চিনলাম না তো। আপনি কয়টা জোনাকিকে চিনেন? এবার আদনান চিনতে পারে, কিন্তু জোনাকি তার নাম্বার কোথায় পেল? তাকে তো নাম্বার দেয় নাই আদনান। কি হলো, চুপ করে আছেন কেন? ভিয়েতনামে ট্রিপে গিয়ে দ্বীপে হারিয়ে আর বলতে পারল না। চিনেছি, একবার দেখা করবেন, আপনার সাথে অনেক কথা ছিল আমার। বিশ্বাস করেন, ভিয়েতনাম থেকে আসার পর কোনভাবেই আপনাকে ভুলতে পারতেছি না। একই অবস্থা আমারও, কিন্তু আপনি তো অনেক দূরে, কেমন করে দেখা করব? আপনার বলার ঠিকানায় আছি, কিন্তু আপনার বাসা কোনটা সেটা জানি না আমি। আজ কয়েকদিন হলো ঢাকায় এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আপনার কোন দেখা পেলাম না। পুরো দিন আপনার বলার ঠিকানায় কাটিয়ে দিয়ে সন্ধ্যায় ফিরে যাই। আদনান কি বলল তার সাথে দেখা করার জন্য ঢাকায় এসেছে, আর তাকে যে ঠিকানা বলেছিল সেই ঠিকানায় সে আছে। আপনি এখন কোথায় আছেন সেটা বলেন, আমি এক্ষুনি আসতেছি। আমি যেখানে আছি সেখানে একটা বড় কৃষ্ণচূড়ের গাছ আর পাশেই দোকান আছে। আপনি থাকুন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। জোনাকি ফোন কেটে দিল। আদনানের ঠোঁটের কোণে হাসির রেখা। ফোন কেটে দিয়ে জোনাকি বাসা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। তারপর হেঁটে হেঁটে সেই জায়গায় আসলো। এসে দেখে আদনান সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। একটু দ্রুত এগিয়ে গিয়ে আদনানের সামনে দাঁড়ালো। আদনান মাথা তুলে দেখে জোনাকি সেখানে এসেছে। বসা থেকে উঠে দাঁড়ালো আদনান। যাই হোক, আপনার তাহলে দেখা পেলাম আমি। আমিও আপনাকে মনে মনে খুব ভেবেছি। বাসায় এসে আপনাকে খুব মিস করেছি আমি। আমিও কেন জানি আপনাকে খুব মিস করেছি। জানেন, ঘুমাতে গেলেও আপনাকে দেখতাম। আমারও একই অবস্থা জানেন। অনেক কষ্টে সেই অ্যাডমিনের কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম। কয়েকবার ফোন দিলাম, ধরলেন না কেন? আসলে চোখ ছিল চারদিকে, আপনাকে যদি পাই। আর ফোনের দিকে তাকালে যদি আপনি হঠাৎ করে কোনো দিক দিয়ে চলে যান। আপনি তাহলে এখানে প্রতিদিন আসতেন? হ্যাঁ, আপনার সাথে দেখা করার জন্যই আসা। কেন এত দেখা করার আগ্রহ শুনি? সত্যি বলতে আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে দেখতে না পেয়ে কোন কাজে মন বসতেছিল না। আপনার সাথে যখন ছিলাম তখন বুঝি নাই আপনাকে আমি ভালোবাসি, কিন্তু যখন আলাদা হলাম তখনই কেন জানি আপনি আমার চোখের সামনে। এই কথাটা ভিয়েতনামে বললে কি হতো? তাহলে কি আমাদের দুজনকে এত কষ্ট করতে হতো? ভালো যদি বাসো তাহলে আপনি কারো বলতেছো কেন তুমি? সেখান থেকে দুজনের প্রেম শুরু হয়। আদনান তার মামার বাসায় আরো কিছুদিন ছিল। তারপর আদনান বাড়ি চলে আসে। এসেই তার মা বোনকে সবটা জানায়। শায়লা খাতুন আদনানের বাবাকে সব জানায়, তিনিও ছেলের সুখের জন্য রাজি হয়। তাদের প্রেম এভাবে ফোনেই চলতে থাকে। আদনানের পড়াশোনা শেষ হলে চাকরির জন্য চেষ্টা করতে থাকে।
এর মাঝে আদনান আবারও ঢাকায় তার মামার কাছে যায় চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু সেখানে চাকরি হয় না। তাই বাড়ি আসার সিদ্ধান্ত নেয়। একবার ভাবে তার পরিবারের মানুষও জোনাকিকে নিয়ে যেতে বলেছিল, তাই আদনান জোনাকিকে ফোন করে। জোনাকি, এখন কি তোমার পড়াশোনার চাপ বা কোন কাজ আছে? কেন বলো তো? না মানে তোমাকে সাথে করে বাড়িতে নিয়ে যেতাম। সবাই তোমার সাথে তো ফোনে কথা বলেছে, এখন সবাই সরাসরি দেখতে চায় তোমাকে। সত্যি নিবে তোমার সাথে আমাকে? আমারও খুব ইচ্ছে ছিল জানো। আচ্ছা, কবে যাবে তুমি? আজকে রাতের বাসে ফিরবো আমি। আচ্ছা, তুমি বাস কাউন্টারে থেকো, আমি সময় মতো পৌঁছে যাব। কিন্তু বাসায় কি বলবে তুমি? সেটা নিয়ে ভাবতে হবে না। বলবো বান্ধবীর বিয়ে, তার গ্রামের বাড়ি যাচ্ছে, বুঝলে? কোন সমস্যা হবে না, আমি এখনই সব বোঝানো শুরু করবো, রাখলাম। জোনাকির এমন পাগলামি দেখে হাসি পেল আদনানের। জোনাকি তার বাবা মাকে উল্টা পাল্টা বুঝিয়ে বাস কাউন্টারে এসে গেল। আগে থেকেই সেখানে ছিল আদনান। তাহলে আসলে তুমি? আসবো না মানে? তোমার বোন কত সুন্দর করে কথা বলে। তোমার মা আমাকে মা বলে ডাকে, আর সেখানে যাব না আমি? তাছাড়া ওটা তো আমার শ্বশুর বাড়ি হবে। আগে ভাবে গিয়ে দেখবো না সেখানটার সবকিছু সম্পর্কে জানতে হবে না? ওরে বাবা, এত কিছু ভাবা শুরু করে দিয়েছো তুমি। সত্যি মানতে হবে, তুমি আসলেই খুব ভালো। আমি ভালো না খারাপ সেটা বিয়ের পরে জানাবো। এখন চলো বাসে উঠবো, আমরা দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না আমার। দুজনে বাসে গিয়ে উঠলো। জোনাকি আদনান দিয়ে জড়িয়ে ধরলো। বাস চললো আদনানের গ্রামের বাড়ির উদ্দেশ্য। মনে মনে অনেক খুশি জোনাকি। কখনো তার গ্রামে যাওয়া হয় নাই, তার উপর আবার নিজের বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে মনের ভিতরে। আদনানও জোনাকিকে জড়িয়ে বুকে নিল। কেন জানি জোনাকি তার পাশে থাকলে মনটা আনন্দে ভরে যায়। আদনানের সাথে করে জোনাকি তাদের গ্রামে আসে। মনে মনে খুব ভয় হয় জোনাকির যদি কেউ কিছু বলে। ফোনের অপর প্রান্তে কথা বলা আর সরাসরি কথা বলা সবাইকে এর এক হয়। তবুও আদনানের সাথে পা বাড়ালে সাহস করে। বাড়িতে ঢুকেই জোনাকিকে পাগলের মতো সবাই ঘিরে ধরল। জোনাকির মনেই হচ্ছে না এখানে সে প্রথমবার আসলো। আদনানের মা জোনাকির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। সেখানে চেয়ারে বসালো জোনাকিকে। আদনানের বোন আর ভাই সাথে সাথে গেল। সত্যি মানতে হবে, আমার ছেলের পছন্দ আছে। একেবারে পুতুলের মতো দেখতে। মা, দেখতে হবে না, ভাইটা কার? পেটে ধরলাম আমি, আর ক্রেডিট নিচ্ছে আমার মেয়ে। তা মা, জোনাকি আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না মা, অসুবিধা হয় নাই তো। প্রথমবার আসলে আমাদের বাড়িতে, তাই তোমাকে অত সহজে যেতে দিচ্ছি না। জোনাকি সেবার প্রায় 15 দিনের মতো ছিল। আদনানের মায়ের ভালোবাসা বোনের সাথে দুষ্টুমি, ছোট ভাইটার সাথে মজা করা। কিভাবে যে 15 দিন চলে গেছে সেটা জোনাকি বুঝতেই পারে নাই। আদনানের ছোট ভাই বোনের সাথে গ্রাম ঘুরে দেখা, ফসলের মাঠ, নদী সবকিছু দেখা। জোনাকি তো মন করতেছিল এখানে থেকে যেতে। জোনাকি রান্নার কাজ জানতো না, তা দেখে শায়লা খাতুন জোনাকিকে কিছু শেখায়। আরো প্রায় 6 মাস পর আদনানের চাকরি হয়। আদনানের চাকরি হওয়াতে জোনাকি খুব খুশি হয়। আদনানের মা জোনাকির মা বাবার সাথে তাদের বিয়ের কথা বলতে চায়, কিন্তু জোনাকি জানায় এখনো তার পড়াশোনা বাকি আছে, তাই এখন যেন বিয়ের কথা না বলে। জোনাকি ওর বাসায় আদনানের সাথে সম্পর্কের কথা জানায়। মেয়ের খুশির জন্য সম্পর্ক মেনে নেয়, কিন্তু আদনানকে তারা দেখে নেয়। এর মাঝে আদনানের পরিবারের সাথে জোনাকির পরিবারের কথাবার্তা হতে থাকে। আদনান ছুটি পেলেই জোনাকির সাথে দেখা করতে যেত। এবারও ছুটি পেল, তাই দেখা করতে গেল। জানো আদনান, এখন মনটা সবসময় চায় তোমার কাছে গিয়ে থাকি। আর তো কিছুদিন বাকি তোমার পড়াশোনার। পড়াশোনাটা শেষ করো, তখন আব্বা মাকে নিয়ে তোমার বাসায় যাব। আমাকে আবারও তোমাদের বাড়িতে নিয়ে যাবে আদনান? খুব ইচ্ছে করতেছে তোমার বাড়িতে যেতে। যাবে, তাতে সমস্যা কোথায়? আর এভাবে বলার কি আছে? তোমার যখন মন চাইবে তখন যাবে। সেবারও আদনান জোনাকিকে নিয়ে যায়। তবে এবার জোনাকি তার বাবা মাকে সত্যিটা বলে যায়। এবার প্রায় মাসখানেক ছিল জোনাকি। শায়লা খাতুন জোনাকিকে রান্না করা পুরোটা শেখায়। গ্রামে কিভাবে চলতে হবে, থাকতে হবে।
কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু শেখায়। যেহেতু জোনাকি আদনানের বউ হবে, আর জোনাকি শহরে মেয়ে, গ্রাম আর গ্রামের মানুষ সম্পর্কে তো তার ধারণা নেই। শানু আর আদনানের ছোট ভাই সেবার জোনাকিকে ভাবি ভাবি বলে ডাকতো। আদনানের বাবা তো জোনাকিকে নিজের মেয়ের মতো দেখতো। জোনাকির পড়াশোনা শেষ হলে আদনানের মা বাবা জোনাকির বাবা মায়ের সাথে বিয়ের কথা বলার জন্য প্রস্তাব দেয়। জোনাকির বাবা মা জানায় তারা যেদিন ইচ্ছে শহরে এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। তারা জানায় দুদিন পর যাবে। জোনাকি তো সব শুনে সেই খুশি। খুশিতে আদনান দিয়ে ফোন করে, এবার তাহলে আমরা দুজনে এক হচ্ছি অবশেষে, তাই না আদনান? আল্লাহর ইচ্ছে সব। কেন তোমার কোন ইচ্ছে নেই বুঝি? নাকি এখন অসুন্দর হয়ে গেছি আমি? মন খারাপ করে। তুমি আমার কাছে চাঁদের চেয়ে সুন্দর। তবে জানো তো, কবুল বলার এক মুহূর্তে অনেকের বিয়ে ভেঙে যায়। কি সব অলৌকিক কথা বলো তুমি? এই জীবনে একজনকে ভালোবেসেছি, আর এই জীবনে তাকে চাই। তাকে যদি না পাই অন্য কেউ আমার হবে না। আমিও তোমাকে ভালোবেসেছি আর আমিও তোমাকে চাই। তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোন নারী আসবে না। কথা দাও, একমাত্র মৃত্যু ছাড়া আমাকে ভুলে অন্য কাউকে কখনো আপন করে নেবে না তুমি। কথা দিলাম তুমি শুরু, তুমি শেষ। আমিও কথা দিলাম আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত তুমি। তবে একটা কথা বলি, দুজনের পরিবারের মতো নিয়ে আমরা সব কাজ করবো, কি বলো? হ্যাঁ, অবশ্যই ময়মুরব্বির দোয়ার দরকার আছে তো। তাই বড়দের রাজি করিয়ে আমরা বিয়ে করব। তা তুমি আসবে তো নাকি? অবশ্যই যেতে হবে, কারণ আমার আত্মাটা যে শহরে আছে, তাকে সাথে করে আনতে হবে না। তোমার দেহটা ছাড়া এই আত্মাটা যে শান্তিতে নেই। দেহ ছাড়া কি আত্মা থাকতে পারে? এরকম আরো নানান কথা হয় তাদের মাঝে। দুজনের যেন আর তরস হয়েছে না। দুদিন পর আদনানের পুরো পরিবার জোনাকিদের বাসায় যায়। ছোট মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গ্রাম থেকে মানুষ আসতেছে, তাই খাওয়ার কোন কমতি রাখে নাই জোনাকির বাবা। এদিকে জোনাকির বড় বোন, তার জামাই, জোনাকির চাচা চাচি, ফুফু, তাদের সন্তান সবাই এসেছে। বাসায় ঢুকে আদনানের বাবা মায়ের সাথে জোনাকির বাবা মা পরিচিত হয়। নানা রকম কথা হয়, এমনকি বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে ফেলে। এমন সময় জোনাকিকে সাথে নিয়ে আসে তার বড় বোন ঝুমা। জোনাকির হাতে শরবতের ট্রে, কিন্তু ঝুমা যখন আদনানকে দেখে তখন সে সেখানে চিৎকার করে ওঠে। ঝুমার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। আব্বু আম্মু, এই ছেলে কেন এখানে? এই ছেলে এখানে আসার সাহস পেল কি করে? আমাদের বাসায় এই ছেলেকে দুধ থেকে দিয়েছে? এসব কথা আদনানকে দেখে বলল। আদনানের বাবা মা তো ঝুমার কথা শুনে অবাক। তখন আদনানের মা ঝুমাকে বলতেছে, কেন মা, কি হয়েছে? আদনানকে তুমি কি আগে থেকে চিনো? শুধু চিনি না, সে একটা খারাপ খুন লম্পট ইফতিজার ছেলে। এসব তুই কি বলছিস ঝুমা? হ্যাঁ আব্বু, আমি ঠিক বলতেছি। এই ছেলে আমাকে ইফতিজিং করেছিল, আমার গায়ে হাত তুলেছিল, এমনকি আমাকে খারাপ প্রস্তাব পর্যন্ত দিয়েছিল। আদনান জোনাকির বড় বোন যা বলছে তা কি সত্যি না মিথ্যা? মা, বিশ্বাস করো, উনি যা বলতেছে সব সত্যি নয়। সব সত্যি নয় মানে কি হয়েছে সেটা বলো। আপনার ছেলে কি বলবে, তার কি বলার মতো মুখ আছে? আপনারা দয়া করে এখান থেকে বের হয়ে যান, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আবু, তুই কি সব বলতেছিস? ওনারা আমাদের মেহমান, তাদের সাথে তুই এরকম ব্যবহার করতে পারিস না। তুই চুপ থাক। আমি জানতাম আমার বোন নিশ্চয়ই কোন ভালো ভদ্র ছেলেকে পছন্দ করে, কিন্তু এখন দেখি একটা বদমাইশ ছেলেকে পছন্দ করে। আব্বু, আদনান ওরকম ছেলে নয়, তোর কোথাও ভুল হচ্ছে। আব্বু, ওনাদেরকে এখনো যেতে বলতেছ না? যে ছেলে তোমার বড় মেয়ের গায়ে হাত তুলে ইফতিজিং করে খারাপ প্রস্তাব দেয়, তার সাথে কি তোমার ছোট মেয়ের বিয়ে দিবে? আগে বসো, সব শুনি মাথা গরম করিস না তো। তুমি চুপ থাকো, আমার মেয়ে তো আর এমনি এমনি এসব বলতেছে না। আর হ্যাঁ, আপনারা কেমন বেহায়া মানুষ এখনো এখানে বসে আছেন। আম্মু, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আদনান, আমরা কি আরো অপমানিত হবো এখানে, নাকি চলে যাব? আব্বা, আগে সব কথা শোন আমার। এই বেয়াদব ছেলে বের হয়ে যাওয়ার জোনাকির সাথে তোমার কোন সম্পর্ক হবে না। আদনানের বাবা শায়লা খাতুন আর আদনানের হাত টেনে ধরে নিয়ে যায়। শায়লা খাতুন তার ভাইয়ের বাসায় যাওয়ার কথা বললেও আদনানের বাবার সাথে রাজি হয় না।
সেদিনের গাড়িতে করে তাদেরকে নিয়ে বাড়ি চলে যায়। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কোন কথা বলে নাই। আদনানের বাবা জানে তার ছেলে এমন নয়। নিশ্চয়ই জোনাকির বোন কোন কারণে বিয়েটা হতে দিতে চায় না। জোনাকি সেখানেই কাঁদতে থাকে। জোনাকিকে তার কাজিন বোনগুলো সান্ত্বনা দিতে থাকে। জোনাকির বাবা মাকে তার চাচা চাচি ফুফু অনেক কথা বলে। বড় মেয়ের কথা শুনে এমন করে মেহমানকে অপমান করা ঠিক হয় নাই। ছেলে বয়সে অনেক ছেলেই এরকম থাকে। মানুষের সাথে কেউ এরকম ব্যবহার করে, আমরা যদি কখনো কোন ভুল করি তাহলে আমাদের সাথে এরকম কথা বলবে। তাই তারা সেদিন মন খারাপ করে চলে যায়। জোনাকি সারা রাত দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করেছে। মনটা বারবার বলেছিল আদনানের সাথে কথা বলতে, তার বাবা মায়ের সাথে কথা বলতে, কিন্তু লজ্জায় বলতে পারে নাই। বড় বোন ঝুমা যা ব্যবহার করলো, সাথে তো তার মা মুশরাফা কত কি বললো। কয়েকদিন পর জোনাকি আদনানকে ফোন করে আসো সত্যিটা কি সেটা তো জানতে হবে। তাহলে তোমার মনে আছে আমি নামক কেউ তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। কোন সাহসে ফোন করবো আপু আর আম্মু যা ব্যবহার করলো তোমাদের সাথে। জানো জোনাকি, তোমার আপু যা যা বলেছে একটা কথা সত্যি নয়। আসল সত্যিটা কি সেটা আজকে আমি জানতে চাই আদনান। ভিয়েতনাম যাওয়ার আরো 1 বছর আগে মামার বাসায় গিয়েছিলাম আমি। তোমার আপু রিক্সায় করে কোথা থেকে যেন আসে। তোমার আপু রিক্সা চালককে ভাড়া কম দেয় এবং গায়ে হাত তোলে, এমনকি তাকে গালাগালি করে। লোকটা বয়স্ক ছিল, তার সাথে খুব বাজে ব্যবহার করে। তারপর কি হলো? আমার মামাতো ভাই এগিয়ে গিয়ে তার প্রতিবাদ জানায়। তার গায়ে হাত তুলে আর তার মা বাবা তুলে কথা বলে। তখন থাকতে না পেরে এগিয়ে গিয়ে তোমার আপুর গালে থাপ্পড় মারি। তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেখে বেইচ্ছা বলি আমি, হুমাম আমি আগেই বুঝেছি সব। আমি আমার বোনকে চিনি তো। ওর যেটা পছন্দ হবে সেটা ওর লাগবেই, যেটা পছন্দ হবে না সেটা ছুড়ে ফেলবে। আর যত মিথ্যা তার কাছে। আমি এক্ষুনি আব্বু আম্মুকে সবটা বলবো। না, এই কাজটা করবে না তুমি। আমার কসম লাগে তোমার। আমি আমার ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে চাই। আদনানের আড়াল থেকে তার সব কথা শুনে শায়লা খাতুন। তিনি আদনানের কাছ থেকে ফোনটা নিয়ে জোনাকির সাথে কথা বলে। জোনাকি শায়লা খাতুনের সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। এভাবে দুজনের যোগাযোগ থাকে। মাঝে মাঝে জোনাকি নিজেই আদনানের বাড়ি এসে বেরিয়ে যেত, কিন্তু ওই যে পরিবার রাজি না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। যখন ঝুমা জোনাকির সাথে আদনানকে নিয়ে খারাপ ব্যবহার করে তখন তাদের কথা বলা বন্ধ থাকে। জোনাকি নিজে থেকে যোগাযোগ রাখত না। কোন একদিন জোনাকি চাকরি পায়, সেই সময় জোনাকির বাবা মারা যায়। আদনান যেতে চেয়েছিল কিন্তু জোনাকি মানা করে দেয়। প্রায় 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত যোগাযোগ থাকতো না জোনাকি আদনানের। মাঝে মাঝে ঝুমা বোনের বিয়ের জন্য ছেলে পছন্দ করতো, তাদের নিয়ে আসতো, কিন্তু জোনাকি রাজি হতো না। জোনাকির কথা তার ভাই মানুষ হবে, পরিবার সে চালাবে তারপর। তবে এর মাঝেও মাঝে মাঝে জোনাকি আদনান দেখা করত। হয় আদনান ঢাকা যেত, নয়তো জোনাকি আদনানের বাড়ি আসতো। এভাবেই 10টা বছর কেটে যায়। কত মান অভিমান ঝগড়ার পর তাদের সম্পর্ক নষ্ট হয় না। দুজনের ভাবনা শেষ হয়, জোনাকি অফিস থেকে বাসায় আসে। বাসায় এসে দেখি আজও তার বোন তার জন্য পাত্র এনেছে। জোনাকি কিছু না বলে নিজের রুমে যায়। আদনান সারা রাত সেই আগের সবকিছু ভাবতে থাকে। কখন যে সকাল হয়েছে সেটা আদনান বুঝতে পারে না। জোনাকি রুম থেকে বের হয়ে আসে। আর না আর কত 10 বছর সব সহ্য করেছে, এবার কিছু একটা করতে হবে। জোনাকির চোখে যেন আগুন ঝরতেছে। ঝুমা কিছুটা ভয় পেয়ে যায়। আচ্ছা আপু, সারা জীবন কি তুই মিথ্যা বলে যাবি? আর হ্যাঁ, আপনারা ছেলে পক্ষ বাসা থেকে চলে যান। আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। জোনাকির কথা শুনে চলে যায়। জোনাকি, আমি আবার কবে মিথ্যা বললাম? আর এনারা খুব ভালো কেন ফিরিয়ে দিলি? আপু আম্মু, সত্যি কি আমি তোমাদের আপন? আপু, সত্যি কি তুই আমাকে লালন পালন করে বড় করেছিস? আম্মু, সত্যি কি আমি তোমার মেয়ে? কেঁদে এমন করে কেন বলছিস নাকি? তুই আমার মেয়ে, আমার কলিজার টুকরা তুই।
আম্মু, তাহলে তোমার বড় মেয়েকে জিজ্ঞেস করো তো সেদিন কি কারণে আদনান আর তার পরিবারকে অপমান করেছে। কেন সেদিন তো তুই সামনে থেকে সব শুনলি। আপু, আমাকে যদি সত্যি তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করো, তাহলে এই যে তোমার হাত আমার মাথায় দিলাম, সত্যিটা বলে দাও। কি আর করে, যতই মিথ্যুক হোক, স্বার্থপর হোক, ছোট বোনের মাথায় যখন তার হাত, তখন তো আর মিথ্যা বলতে পারে না। এক এক করে সব সত্যি বলে দেয়। তখন জোনাকির মা সোফা থেকে উঠে ঝুমাকে মারে। এই কাজ কেমন করে করলি? কেমন করে ছোট বোনটাকে এত কষ্ট দিতে পারলি? আর তোর কারণে আমি আদনানের পরিবারের সাথে কত খারাপ ব্যবহার করলাম। আম্মু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। যে সুখ আমি নষ্ট করেছি সেই ভাঙ্গা সম্পর্ক আমি ঠিক করে দিব। দরকার হলে আমি আদনানের মা বাবার বাধারে ক্ষমা চাইব। আমরা আদনানের গ্রামে যাব, জোনাকি তুই আমাদেরকে নিয়ে যাবি। বোন যখন সত্যি বলল আর রাজি হলো, তার মা ভুল বুঝলো। তখন জোনাকি তার মা বোনকে জড়িয়ে ধরল। তারা প্রস্তুতি নেয় আদনানের গ্রামে যাবে। তাই জোনাকি অফিসে গিয়ে ছুটি চায়। অতীত ভাবতে ভাবতে সকাল হয়, তাই আদনান মনে মনে সিদ্ধান্ত নেয়। আর সে তার বাবা মাকে কষ্ট দিতে চায় না। তার কারণে তো তার বাবা মা জোনাকির মা বোনের কাছে অপমানিত হলো। তাই আদনান জানায় ছোট বোনের স্বামী যে মেয়ে পছন্দ করেছে তাকে দেখতে যাবে, পছন্দ হলে বিয়ে করবে। এটা শুনে আদনানের মা বাবা বোন সবাই খুব খুশি হয়। কয়েকদিন পর আদনান তার পরিবার নিয়ে মেয়ে দেখার জন্য রওনা হয়। রাস্তায় হঠাৎ করে জোনাকির মতো কাউকে দেখে সবাই চমকে যায়। তারা দেখতে পায় জোনাকির সাথে তার মা বোন এসেছে। আদনানের আর পা বাড়ালো না, সেখানে দাঁড়িয়ে থাকলো। জোনাকি সবাই একসাথে এমন সেজেগুজে দেখে অবাক, কিন্তু আদনানকে দেখে আরো অবাক। কারণ আদনান তার চেহারা কি বানিয়ে রেখেছে। আদনান, সবাই একসাথে কোথায় যাচ্ছ? কোথায় যাব, তুমি তো বলেছো অন্য কাউকে বিয়ে করতে। তাই মেয়ে দেখার জন্য যাচ্ছি। আন্টি আঙ্কেল, আপনাদের পায়ে ধরি, আমার বোনটাকে আর কষ্ট দিবেন না। ভুল তো আমি করেছি, তাহলে আমার বোন কেন সাজা পাবে? আদনান ভাই, আমার অন্যায় আমি করেছি, সাজা আমাকে দাও। তুমি তো আমার বোনকে ভালোবাসো, তাহলে কেমন করে অন্য কোথাও মেয়ে দেখতে যাও? বাবা আদনান, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো, সব ভুলে আমরা জোনাকিকে তোমার কাছে দেওয়ার জন্য এসেছি। আরে আরে বোন, কি করেন? আমরা কোন কিছু মনে রাখি নাই। আদনান, জোনাকিকে নিয়ে বাড়িতে চলো। আজকে জোনাকির সাথে তোমার বিয়ে দিব। তারপর আর কি সব মান অভিমান ঝগড়া ভুলে গিয়ে জোনাকির সাথে আদনানের বিয়ে হয়ে গেল। দুজনে এখন সুখে শান্তিতে সংসার করতে লাগলো। দুজন দুজনকে কতটা ভালোবাসে তা তো বোঝাই গেল। কেউ পরিবারের দোহাই দিয়ে কাউকে ছাড়ে নাই। সত্যিটা হলো, মন থেকে চাইতে হবে আর মন থেকে ভালোবাসতে হবে। সমাপ্তি।